শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, শোনা যাচ্ছে? একবার জানাও। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, সকলে দেখতে পাচ্ছ? স্লাইড দেখা যাচ্ছে? বলো। জানো, আমাকে একবার জানিয়ে দাও, তারপরে আর ক্লাস শুরু করে দেবো আমরা। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, 6 ঠিক আছে। চলো তাহলে শুরু করি। আজকে অনুপাত সমানুপাতের কনসেপ্ট নিয়ে আলোচনা করব এবং অনেকগুলো প্রশ্ন করব। তো ফার্স্ট পার্ট অনুপাত সমানুপাত শুরু করছি। তো দেখো, অনেকের আবার টেটের এক্সাম এসছে, টেটের এক্সামে কিন্তু এই কোশ্চেনগুলো আসবে, ঠিক আছে? মানে আমি বলতে চাইছি বেসিক প্রশ্ন প্রত্যেকটা এক্সামেই আসবে। এই টেটের ম্যাথামেটিক্সের জন্য এই ব্যাচে যারা আছে তাদের আলাদা করে আর প্রিপারেশন নেওয়ার দরকার নেই, টেটের এখানেই হয়ে যাবে। তো আমরা ফার্স্ট যে চ্যাপ্টার কভার করেছি সময় কার্য 1 নম্বর চ্যাপ্টার কভার করে নিয়েছি, নল চৌবাচ্চা 2 নম্বর চ্যাপ্টার সেটাও কভার করে নিয়েছি, এবং আমরা চলে যাচ্ছি অনুপাত সমানুপাত 3 নম্বর চ্যাপ্টারে, এবং এইটা আমরা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? চলো, অনুপাত এবং সমানুপাত মানেটা কি? যদি আমি বলি কোনো কিছুকে 5:6 এ ভাঙা হয়েছে, মানেটা কি? মানেটা হচ্ছে 5 আর 6 যোগ করলে হয় 11 সমান 11টা ভাগ যদি করা হয়, যদি আমি বলি যে না আমি সমান 11টা ভাগ করছি, 1 2 3 4 5 6, আবার এখানেও ধরো আমি সমান ধরে নাও সমান ভাগ আছে, তাহলে 5:6 মানে হচ্ছে কোনো একটা পোর্শন 5 ভাগ নিয়ে আছে এবং কোনো একটা পোর্শন 1 2 3 4 5 এই 5টা ভাগ নিয়ে এই পোর্শনটা 5টা ভাগ নিয়ে আছে, এবং এই 6 পোর্শনটা এই এত থেকে এতটা পোর্শন ভাগ নিয়ে আছে 1 2 3 4 5 6। মানে এইভাবে তোমাকে একটু ভাবতে হবে কিরকম, যদি 5:6 থেকে আমি 5কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 6কেও কিন্তু 5 দিয়ে গুণ করব, ঠিক আছে? তার মানে আমার যদি একটা রেশিও তৈরি হয়ে যাচ্ছে A:B, এই রেশিওকে যদি আমরা দুটোকেই যদি গুণ করি তাহলে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, দুটোকেই যদি ভাগ করি তাহলে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, কিন্তু দুটোকে যোগ করা যাবে না, বিয়োগ করা যাবে না। ওইভাবে বলতে পারবো না আমরা যে a + 5 b + 6 b + 5, এরকম কিন্তু হয় না, ঠিক আছে? কারণ রেশিওর মধ্যে যে সংখ্যাটা কত বড় হবে সেটা আমি জানি না। এখন তোমাকে বলা হয়েছে 5:6, এটা 5 টাকা 6 টাকাও হতে পারে, আবার 5 লক্ষ টাকা 5 লাখ 6 লাখ টাকাও হতে পারে, তাই না? তাহলে ওই জন্য রেশিওতে বলা মুশকিল যে একদম তাদের ভ্যালুটা কি আছে। তাহলে আমরা বলতে পারছি 5 রেশিও যদি থাকে, আমরা যদি রেশিওকে যদি সংখ্যাতে নিয়ে চলে আসা হয়, 5:6 কে যদি বলা হয় চলো 5x তারপর আরেকটা 6x, তখন আমি এদের সঙ্গে যোগ বিয়োগ করতে পারবো, তাছাড়া কিন্তু করা যাবে না, এটা মাথায় রাখবে। এবং আমরা যেরকম অনেক রকম প্রশ্ন আছে অনুপাত সমানুপাত, আজকে আস্তে আস্তে করে শেষ করব। খুবই ভালো, মানে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বেসিক থেকে কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করতেই হবে, ঠিক আছে? দেখে নি একবার রেকর্ডিংটা অন আছে নাকি, এক সেকেন্ড একটু চেক করে। হ্যাঁ, অন আছে। চলো তাহলে প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্নটা কি আছে দেখো, দেখো প্রথম প্রশ্ন বলেছে a:b = 3:4, আবার b:c = 5:6, আবার c:d = 7:8।
তাহলে a ইস টু d এর ভ্যালু কত হবে। ঠিক আছে, একটা বেসিক মেথড দিয়ে স্টার্ট করি, তারপরে শর্টকাট গুলো আস্তে আস্তে যাবো। এখানে অনেক রকম মেথডে করানো যেতে পারে, তো খুব ভালো মতো করে বোঝার চেষ্টা করবো। প্রথম কথা, এখানে কতগুলো ভেরিয়েবল আছে, ভেরিয়েবল মানে এ বি সি ডি, এগুলোর ভ্যালু তো চেঞ্জ হতেই থাকে। তো এরকম লেটার কতগুলো আছে, চারটে আছে, এ আছে, বি আছে, সি আছে এবং ডি আছে। তাহলে আমরা প্রথম কাজ যেটা করব, এখানে যতগুলো ভেরিয়েবল আলাদা আলাদা পেয়েছি সেটা আগে লিখে নাও। কি করলাম, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি লিখে ফেললাম। এবার এইটাকে কি কাজ করব দেখো, এখানে যেটা করব আমরা, এ আর বি এর রেশিও কত দিয়েছে, 3:4 দিয়েছে, তাহলে আমরা তার নিচে 3:4 লিখে ফেললাম, হয়েছে। তাহলে প্রথমটা কাজ করে নিয়েছি। এবার বি ইস টু সি দিয়েছে 5:6। দেখো বি তো আছে 4, আবার বি এর ভ্যালু বলেছে 5, তো আমি এখানে আর লিখতে পারবো না, একটু নিচে বি এর ঘরেই লিখছি, তাহলে নিচে লিখছি 4 এর নিচে 5, আর পাশে সি এর জায়গায় কত আছে, 6 আছে, তাহলে 6। আচ্ছা, এখানে আরো একটা জিনিস তোমাদের গন্ডগোল হতে পারে, যে a is to b equal to যখন 3:4 বলেছে, প্রথমেরটা a এর ভ্যালু, পরেরটা b এর ভ্যালু, ঠিক আছে। তাহলে ঠিক একই রকম ভাবে এইখানে b এর ভ্যালু, এটা এটা c এর ভ্যালু, এবং এটা c এর ভ্যালু, তো এটা d এর ভ্যালু, ঠিক আছে। তাহলে ঠিক একই রকম ভাবে ধরে নাও a আর b এর রেশিও কত করলাম, 3:4 যেটা লেখা আছে তাই, b is to c কত করলাম, 5:6 যা লেখা আছে তাই, এবং c আর d এর ভ্যালু কত বলেছে, 7:8 লিখে ফেললাম। এবার আমাকে তুমি একটা জিনিস ভাবো, তাহলে তুমি বুঝতে পারবে যে দেখো বি এর ভ্যালু, বি তো একটাই ভেরিয়েবল বা একটা পার্সেন্ট, তো বি এর ভ্যালু একবার 4 হচ্ছে, একবার 5 হচ্ছে, আলাদা আলাদা বেরোচ্ছে। তো আমাকে প্রথম যে কাজটা করতে হবে, সবার কারো ভ্যালু যেন আলাদা না বেরোয়, সমান করতে হবে। তো এখানে একটা ট্রিক আমরা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে ধরে নাও এইখানে 4 আছে, এই পাশে যত ফাঁকা জায়গা আছে রেশিও করে সেগুলোতে 4 লিখে ফেলবো, যেহেতু এই যে লাইনটা, এ একটা লাইন, এ একটা লাইন, একটা লাইন আমি ভাবতে পারছি। এবং সেম ভাবে বি এর ভ্যালু 4 আছে, তাহলে আমি সি কেও পাশাপাশি যতগুলো অ্যারো দিয়ে করলাম সেগুলো আমি 4 লিখে ফেলবো, এখানেও 4 লিখে ফেলবো, ঠিক আছে। এক্ষেত্রে 6 আছে, 6 ডান দিকে কি আসছে, ফাঁকা আছে, তাহলে 6 কে রিপিট করব, এবং এইদিকে 5 এর 5 কে রিপিট করবো, কারণ 5 এর সাইডে ফাঁকা আছে, তাহলে 5 রিপিট করব। এবং ঠিক একই রকম ভাবে এইদিকে 8 এর দিকে কিছু নেই, তাহলে 7 এর দিকে আছে, তাহলে 7 এখানে 7 রিপিট করব, 7 রিপিট করব। এবার সবগুলো সংখ্যাকে গুণ করব, গুণ করব মানে এ বি সি ডি, এর ভ্যালু কত আছে, 3 × 5 × 7 আলাদা করে লিখে ফেললাম, ইস টু 4 × 5 × 7 আলাদা করে লিখে ফেললাম, এইভাবে 4 × 6 × 7 এবং 4 × 6 × 8, ঠিক আছে। তো আমাদের প্রশ্ন কি চেয়েছে, আমাদের প্রশ্ন চেয়েছে হচ্ছে a is to d চেয়েছে, তাহলে এটা হচ্ছে a এর ভ্যালু, এটা এইটা, আর d এর ভ্যালু হচ্ছে এইটা। তাহলে তোমরা একবার a is to d নিয়ে যে ভ্যালুগুলো আছে সেটা লিখে দাও, 3 × 5 × 7 is to 4 × 6 × 8। এবার যা যা ভ্যালু কাটছে সেটা কেটে দিই, কিরকম ছোট করার যায় যাবে, কারণ এগুলো গুণ আকারে আছে, এটাও গুণ আকারে আছে, আর এদের মধ্যে রেশিও আছে। রেশিও মানে কি, রেশিও মানে ধরে নাও a is to b, এটা মানে আমরা বলতে পারি a/b, ঠিক আছে, এরকম ভাবে বলা যায়। তাহলে তোমার যখন 3:5 5 × 3 × 5 × 7 is to 4 × 6 × 8 আছে, তাহলে আমরা বলতেই পারি 3 × 5 × 7 by 4 × 6 × 8। তাহলে এইভাবে আমরা কাটতে পারি। তো আমরা এইভাবে লিখবো না, আমাদের মাথার কনসেপ্টে থাকবে যে এইরকম হয়, তো তার জন্য তুমি পাশাপাশি এইভাবে কেটে দাও। তাহলে 3 এর সঙ্গে 6 কাটলাম, 2 আসলো এদিকে, আর কি কাটছে, কাটছে না, তাহলে 5 7 35 ইস টু এখানে 8 8 64, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। বলো কনসেপ্ট বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এইখানে প্রথম কথা হচ্ছে এই জায়গাটা একবার একটু লক্ষ্য রাখো তোমরা, যে এ বি সি ডি চারটে ভেরিয়েবল, তো আমাদের এখানে এ আর বি এর রেশিও দিয়েছে, বি আর সি এর রেশিও দিয়েছে, যার যেভাবে লিঙ্ক করব সেইভাবেই নিচে নিচে আলাদা আলাদা করে বসাবো। হ্যাঁ, মানে যদি বলতো এ আর বি আমি 3:4 লিখে ফেললাম,
এরপরে যদি বলতো এ এর সি, তাহলে নিচে 3 আর এখানে, তাহলে এখানে 5:6 হয়ে যাবে, তখন 5 আর 6 এর মাঝখানে যদি গ্যাপ থেকে যায় তখন কি করব, একটা বড় প্রশ্ন থাকবে। তো এটা বেসিক, এইরকম ভাবে আমরা প্রশ্ন করতে পারি। এরকম অনেক ড্রব্যাক আছে যেগুলো হয় না, এরকম হলে কি হবে, এরকম হলে কি হবে, তখন কনফিউজ হয়ে যাবে। তো আমরা আরো একভাবে এই জিনিসটাকে করতে পারি। আমি এখানেই দেখানোর চেষ্টা করবো না, ঠিক আছে, এরকম অঙ্ক আরো পাবো, সেখানে আমি দেখানোর চেষ্টা করবো। তুমি একটা বেস মেথড দেখে রাখো যে 3:4 বলেছে, 4 এর পাশে যত ফাঁকা আছে সব 4 বসিয়ে দেবো। এখানে 5:6 বলেছে, এই 6 এর পাশে সব 6 বসাবো, 5 এর পাশে এইদিকে ফাঁকা আছে 5 বসিয়ে দেবো, জায়গা যদি যা থাকে। 7:8 বলেছে, 8 এর পাশে তার ফাঁকা নেই, এইদিকে 7 যতগুলো আছে 7 বসিয়ে দেবো। এবং এই পুরো পার্টটা গুণ করবো, এই পুরো পার্টটা গুণ করবো, কিন্তু গুণ, যোগ নয়, গুণ, এগুলো গুণ করব। এবং দেখবে যদি পুরোটা A:B:C এর রেশিও চাইতো, তাহলে এগুলো থেকে যদি কোনো কিছু কাটতো, যদি এখানে কাটতে কি আছে 3 5, সবগুলোতে দেখুন 3 কাটছে না, সবগুলোতে আবার 5ও নেই, সবগুলোতে 7ও নেই, তার মানে এগুলো যা গুণ হয়ে থাকবে সেগুলোই অ্যান্সার হবে। কিন্তু যেহেতু আমাকে A:D চেয়েছে, ওই জন্য আমি আলাদা করে বের করে নিলাম, ঠিক আছে। তো আলাদা করে বের করে তুমি কাটবে, কেটে অ্যান্সার তোমার খুব তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, চলো অঙ্কগুলো করি, আরো অঙ্ক করতে করতে কনসেপ্টটা ক্লিয়ার হবে। চলো এই অঙ্কটা দিয়েছি, এই অঙ্কটা তোমরা করো তো, করে অ্যান্সার বলো তো কত আসছে। দেখো কিভাবে করবে, একই রকম ভাবে অ্যাপ্রোচে করতে পারো, এখানে একটু আলাদা অ্যাপ্রোচ একটু দেখাই তোমাদের। এখানে আমাকে এ বি সি এর তিনটে রেশিও দিয়েছে, তো আমি প্রথমে A:B:C লিখে ফেললাম। এবং এখানে এ বি এর রেশিও দিয়েছে 2:3, তাহলে আমরা লিখলাম 2:3। এবং বি সি এর রেশিও দিয়েছে 5:7, তাহলে বি আর সি এর রেশিও দেখলাম 5:7। ঠিক আছে, তাহলে এবার দেখো এই জিনিসটাকে কিভাবে করব। আমরা দুভাবেই করি, চলো দু রকম ভাবেই করে দিই, এখানে শিখিয়ে দিই। এখানে আমি 3 বসিয়েও করতে পারি, এখানে 5 বসিয়ে দিলাম, তাহলে তুমি এভাবে আলাদা আলাদা করে তুমি রেশিও বের করে দিলে, তার মানে 2:5 3:5 আর 3:7, এটাও করতে পারো, যেটা শেখালাম। তাহলে এখানে 10:3 5 15:3 7 21, এটা হতে পারে। অথবা আরো একভাবে হতে পারে, সেটা কি, যে আমি যদি বলি যে এ বি এবং সি রেশিও দেওয়া আছে, তো A:B:C এর রেশিও দেওয়া আছে, তাহলে আমাকে বলা আছে এ আর বি এর রেশিও 2:3 আছে, আর বি আর সি এর রেশিও আছে 5:7। তাহলে এই জায়গাটা একটু লক্ষ্য করো, আমি একটু শর্ট ট্রিক দেখাচ্ছি, এবং এইভাবে কিন্তু আমরা এইভাবেই করার চেষ্টা করব ম্যাক্সিমাম কেস। হ্যাঁ, এখানে কমন পোর্শন কি আছে, বি আছে কমন। বি যদি কমন থাকে, বি এর ভ্যালু একটা 3 আছে, একটা 5 আছে, তাহলে এই যে ভ্যালুগুলো থাকবে তাদের লসাগু করব, এলসিএম, লসাগু। লসাগু কিভাবে করব, 3 আর 5 এর লসাগু কত হয়, 3 আর 5 এর লসাগু করলে 15 আসবে। তাহলে আমার বি এর ভ্যালুটাকে 15 বানাতে হবে। তো 3 কে কত দিয়ে গুণ করতে হবে না, 3 কে 5 দিয়ে গুণ করলে 15 হয়ে যায়, আর 5 কে 3 দিয়ে গুণ করলে 15 হয়ে যায়, তাহলে বি এর ভ্যালু 15 হয়ে গেল। এবং যেহেতু একটা রেশিওর মধ্যে আছে দুজন, বি আর সি, 5 5:7, 5 কে 3 দিয়ে গুণ করলে 7 কে 3 দিয়ে গুণ করতে হবে। এবং এখানেও 2 আর 3 কে 5 দিয়ে গুণ করেছি, তাহলে একেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইভাবে ডাইরেক্টলি করলে আমার 10:15:3 7 বেরিয়ে গেল। এইভাবেও বের করতে পারি, এভাবেও বের করতে পারি। জাস্ট শিখে রাখো, আস্তে আস্তে যখন কোশ্চিনে যাব তখন এগুলোকে বেশি করে অ্যাপ্লাই করো। ঠিক আছে, যখন যেটা দরকার পড়বে তখন সেটা অ্যাপ্লাই করবো। পরের অঙ্ক, চলো এই অঙ্কটা একটু আগে করালাম, তোমরা করে দাও। যখনই এত বড় বড় ভ্যালু দেবে, আচ্ছা করো, অঙ্কটা করো আগে, করে অ্যান্সার বলো, করো অ্যান্সার বলো, দেখি অপশন দেখবো তোমাদের কাছ থেকে, অপশন নেব কার কি অ্যান্সার বেরোচ্ছে। উত্তর করে দাও।
56:84:135:135. 105:135। 135। আচ্ছা, দেখি বাকিদের কেমন কি রেজাল্ট বেরোলো। চলো, একজন যখন বের করেছে দেখছি, চেক করে দেখিনি ঠিক আছে কিনা। তো আমরা আজকে মানে 1 নম্বর যেভাবে করালাম না, এইভাবে করতে পারি। এভাবে করলে গুণ করতে হবে। আর একটু কঠিন মেথডটা দেখিয়ে রাখছি, কারণ তোমরা রেকর্ড আছে, তোমরা এটা শিখে রাখবে। তো দেখতে পারো পরে প্র্যাকটিস করার সময়। এ বি সি ডি, তাহলে আমাদের রেশিও অনুযায়ী আগে বসিয়ে দাও। রেশিও যদি বসিয়ে দিই কি দাঁড়াচ্ছে, A:B 2:3, B:C 4:5, C:D 7:9। ঠিক আছে, এবার আমার যে কোনো একটা সাইড থেকে শুরু করো, জিনিসটা একটু বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, শিখতে হবে কিন্তু। এখানে 5 আর 7 আছে, আলাদা আলাদা আছে সি এর ভ্যালু। তো সি এর ভ্যালুকে এক করার সময় তাহলে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, এটাকেও তাহলে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 7 35, 5 7 35 হয়ে গেল। তো একে 5 দিয়ে গুণ করেছি, তাহলে একে 5 দিয়ে গুণ করে দেবো। একে 7 দিয়ে গুণ করেছি, তাহলে একে 7 দিয়ে গুণ করে দেবো। তাই তো? এখানে কত হয়ে গেল? 4 7 28, আর এখানে আছে 3। তাহলে 3 একদিকে আছে আর একদিকে 28 আছে। যদি লসাগু করো তো গুণই করতে হবে। তাহলে কত আসলো? 3 দিয়ে যদি গুণ করা হয় 2 3 6 84 আসছে। তাহলে 84 আসতে গেলে কি একে 3 দিয়ে গুণ করতে হবে, আর এখানে 4 × 7 দিয়ে গুণ করতে হবে, বা 28 দিয়ে গুণ করতে হবে, তাই তো? ঠিক একই রকম একে 4 × 7 দিয়ে গুণ করো, কারণ এই দুটো সমান আছে, দেখে নাও। বলো, বুঝতে পারছি না কি বলছো। মানে ধরুন আগের অঙ্কটাতে যেমন খালি বিটাই কমন ছিল, যে বিটায় দুটো মান দেওয়া আছে, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে তো বিতে আর সিতে দুটোতেই তো দুটো করে মান দেওয়া আছে। তাহলে এখানে কার কার লসাগুটা হবে, এইরকম পজিশনে এলে কি করে বুঝবো? দেখো, যখনই তুমি দেখবে, এই ধরো সি তে আমি টার্গেট করলাম, তো সি এর দেখছি দুটো ভ্যালু আছে। তুমি যদি বি তে টার্গেট করো, বি এরও দেখো দুটো ভ্যালু আছে। যদি 3টে ভ্যালু থাকতো, যদি 4টে 5টা ভ্যালুও থাকতো না, আমাকে সবগুলো লসাগু করে বি এর একটা ভ্যালুতে প্রকাশ করতে হবে। আর বি এর একটা ভ্যালুতে আসা মানে হচ্ছে এলসিএম, লসাগু। ঠিক আছে, তাহলে আমি এখানে যখন করছি, আমি আরেকবার করে দিচ্ছি এই জিনিসটা। একটা সংখ্যাকে টার্গেট করে নিতে হবে যে এই সংখ্যাটার উপর আমি ভ্যালুটা বার করব। এইটা এই যে আমি এটা দেখাচ্ছি, এইভাবেই তোমরা শিখবে। এটাই, ওটা হচ্ছে বেস মেথড। এইটা একটু, এটাকে তোমাকে শিখে রাখতে হবে, এই যেটা আমি এখন দেখাচ্ছি। কিছু কিছু সময় তোমার ওইটাতে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু এই বেশিরভাগ অঙ্ক কিন্তু এইভাবেই করতে হবে। প্রথম মেথডটা একটু দেখে নাও ভালো মতো করে। যে কোনো একটা দিক থেকে শুরু করো, হয় বি থেকে না হয় সি থেকে। চলো বি থেকে শুরু করো, তো বি থেকে শুরু করো। আমার এখানে আছে 3 আর 4, 3 আর 4 এর লসাগু কত আসছে? 3 আর 4 এর লসাগু আমার 12 আসছে। তাহলে একে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, একে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে বি এর ভ্যালু 12 হয়ে গেল। তো যখন একটা রেশিওর মধ্যে দুটো আছে, 2 আর 3 আছে, এখানে 4 দিয়ে গুণ করলে তাহলে একেও 4 দিয়ে গুণ করতে হবে, তাই না? আর এই রেশিওর মধ্যে আমার কত আছে? 4:5 আছে, তো একে 3 দিয়ে গুণ করলে তো এও 3 দিয়ে গুণ হবে। রেশিওর মধ্যে আছে তো দুটো আলাদা আলাদা। এবার আমি লক্ষ্য করব কি, তাহলে তুমি দেখো এ আলাদা, বি মেলানো ছিল, মিলে গেল। সি, আবার যখন আমি সি এর দিকে লক্ষ্য করছি, তো সি এর দিকে লক্ষ্য করে দেখছি, আরে বাবা, সি এর তো অন্য ভ্যালু এড়িয়েছে। সি এর তো একটা 3 5 15 হয়ে গেছে, আর এখানে 7 এসছে। তাহলে কি করব? একে 7 দিয়ে গুণ করো, একে 15 দিয়ে গুণ করে দাও। তো একে যদি 15 দিয়ে গুণ করো, তাহলে নিশ্চয়ই একেও 15 দিয়ে গুণ করতে হবে। এবার একে 7 দিয়ে গুণ করেছি, তাহলে এর রেশিওর মধ্যে এও তো আছে, তাই একেও 7 দিয়ে গুণ করব। আবার এখানেও 7 দিয়ে গুণ করব, আবার এখানেও 7 দিয়ে গুণ করব। তাহলে আমাকে সবকিছু, এটাতে কি একটু সময়টা সে কম বেশি একই লাগে, গুণ তো করে দিতে হচ্ছে। দেখো একদম সব মিলে গেল। এবার তুমি যদি দেখো 7 4 2, তাহলে 2 কে আমি যদি এইভাবে ভাবি, বুঝতে হবে এটা 2 আছে, এটা 3 আছে। পাওয়ারটা দেখো, 4 7 28, 4 7 28 মিলেছে। চলো, 4 আছে, 5 আছে, পাওয়ার দেখো 3 7 21, 3 7 21, এটাও মিলেছে। 7 আছে, 9 আছে, পাওয়ার 15 15, এটাও মিলে গেছে। আবার তুমি যদি দেখো এই যে এই ভ্যালুটা, বি এর ভ্যালুটা মিলেছে। 3 × 4 × 7, 3 × 4 × 7, হ্যাঁ মিলেছে।
সি এর ভ্যালুটা কি সব জায়গায় মিলেছে? 5 × 3 × 7, 7 × 15, দেখো সবগুলো মিলে আছে। এবার ভ্যালু পেয়ে গেছি, এবার তুমি অ্যান্সার দেখো, অ্যান্সার ওটাই আসবে হয়তো। দেখে নি, 4 × 7 = 28, 2 28 দিয়ে কত হবে? 28 = 56, 56। এবার তুমি গুণ করো, যে কোনো একটা, দুটোর ভ্যালু একই বেরোবে। তো 4 × 7 = 28 × 3, 28 × 3 বা 3 × 4 = 12 × 7, 84। এবং এখানে 15 × 7, 7 × 6 = 15, 7 × 105, ঠিক আছে। আর 9 × 15 = 135, হয়ে গেল, এটা অ্যান্সার। এবার তুমি বলবে স্যার এত বড় কানেক্ট করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমার জন্য অপশন আছে। যদি কারো এইটা ধরতে অসুবিধা হয় তাহলে আমাদের তো বেসিক মেথড দেখিয়ে দিয়েছি, ওটাতে একটু সময় লাগবে, কিন্তু আমার অ্যান্সার তো ঠিকই বেরোবে। আবার করিয়ে দিচ্ছি। ওটাতে কি ছিল? এ আর বি এর রেশিও 2:3, বি আর সি এর রেশিও 4:5, সি আর ডি এর রেশিও 7:9। তো এক্ষেত্রে অসুবিধার কোথায় সেটাও বলে দিচ্ছি তোমাকে। কি দাঁড়াবে? এখানে আমি কি করলাম তাহলে? এগুলোতে 3 লিখে দিলাম, এদিকে 3 লিখে দিলাম, এদিকে তাহলে 5 আছে 5 লিখে দিলাম, আর এদিকে 4 আছে তাহলে 4 লিখে দিলাম, এদিকে 7 আছে তাহলে 7, এখানেও 7। তাহলে তোমার এইখানে ভুল হওয়ার সম্ভাবনাটা হচ্ছে 2 4 7, তো 2 × 4 × 7, এটা আমরা স্কুল লাইফে হয়তো পড়েছি এরকম ভাবে। 3 × 4 × 7, 3 × 5 × 7, 3 × 5 × 9। এখানে অসুবিধাটা কোথায়? এখানে তাড়াতাড়ি হলো, এখান থেকে হয়তো তাড়াতাড়ি হলো। এখন বুঝতে হবে যে বড় সংখ্যা দিয়েছে তো এরকম দিলে আমরা এই অ্যাপ্রোচে যাব, যদি এতগুলো সংখ্যা দেয়, ঠিক আছে, আমরা এই অ্যাপ্রোচে যাব। ছোট দিলে এইভাবে করবো, কিন্তু আমি শেখানোর জন্য বললাম এই জায়গাটা। তো এখানে অসুবিধা, আরেকটা অসুবিধা যেটা হচ্ছে, এরকম তাড়াহুড়োতে এবার তুমি দেখবে যে কোনটা কাটছে। তুমি দেখছো এখানে 2 আছে, এখানে 2 দিয়ে কাটবে, এখানে 2 দিয়ে কাটছে না। তো 7 দিয়ে এখানে কাটছে, এখানে কাটছে, 7 এখানে আছে, আবার 7 এখানে নাই। তাহলে আর কোনো সংখ্যা দিয়ে কাটছে না, কিন্তু আমাকে চেক করে দেখতে হবে, মানে এখান থেকে এই রেশিও থেকে যদি ছোট করা যায় তাহলে আমরা কিন্তু প্রথমে ছোট করব, আর তারপরে আমি অ্যান্সার বের করব। এটা একটু মাথায় রাখো। দুটোর অ্যান্সার একই বেরোবে, দেখবে এখানেও 56, 84, 105, আর এটা 135, এইভাবেই বেরোবে। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। এইখানে একটা ভালো জিনিস শিখতে হবে। কি বলেছে এখান থেকে আমরা বয়স সংক্রান্ত প্রশ্ন তাড়াতাড়ি শেখা শিখবো, কিন্তু কনসেপ্টটাকে বুঝবো খুব ভালো। বলেছে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে। মানে আগের অনুপাত ছিল 2:5, তারপরের অনুপাত হচ্ছে 3:4। এবার বলেছে যে এই অনুপাতের সঙ্গে কত যোগ করলে এই অনুপাতটা আসবে সেটা আমাকে বের করতে হবে। তো আমরা যেটা করব, প্রথম যে কাজটা সেটা হচ্ছে এদের ডিফারেন্সটা আগে আমাকে সমান করতে হবে। এদের ডিফারেন্স সমান করতে হবে। এদের ডিফারেন্স কত আছে? 2 আর 5 এর ডিফারেন্স 3, আর 4 আর 3 এর ডিফারেন্স 1। তো এই দুটো ডিফারেন্স, দুটো সমীকরণেরই দুটোরই ডিফারেন্স, যেহেতু দুটোই একই সংখ্যা, তো তাদের বিয়োগফল তো একই থাকবে না। তো তার জন্য প্রথম যেটা কাজ, তাদের বিয়োগফলটাকে সমান করে রাখা রেশিওর মধ্যেই। তাহলে দেখো যে এবার 3 আছে, 5 আর 2 এর ডিফারেন্সটা 3, এই 1 আর 3 এর লসাগু কত হচ্ছে? 3 হচ্ছে। তার মানে একে আমি 1 দিয়ে গুণ করব, একে আমি 3 দিয়ে গুণ করব। তাহলে নতুন সমীকরণটা কি দাঁড়াচ্ছে? নতুন সমীকরণ দাঁড়াচ্ছে 2:5 কে 1 দিয়ে গুণ করলে 2:5ই দাঁড়াচ্ছে, এবং এইটাকে যখন 3 দিয়ে গুণ করব তাহলে 9:3 4 12 দাঁড়াচ্ছে, তাই তো? কারণ গ্যাপ 3 এর গ্যাপ 1 এই 3, মানে এগুলোকেও তো 3 দিয়ে গুণ করতে হবে, তাহলেই না গ্যাপটা 3 এর আসলে। এবার দেখো গ্যাপ 3 এর হয়ে গেল। এবার যদি আমি একটু চেক করি তাহলে আসছে 2 আর 5 এর গ্যাপ কত? 3, আর 3 আর 9 আর 12 এর গ্যাপ 3, তাহলে মিলে গেল। এবার খুব সহজেই অ্যান্সার বেরিয়ে যাবে, এক্স ধরার দরকার নেই অঙ্কগুলোতে। তাহলে দেখো 2 থেকে 9 বাড়ছে, কত যোগ করেছি? 7। ঠিক একই রকম ভাবে 5 থেকে 12 বাড়ছে, কত যোগ করেছি? 7। তাহলে উত্তর এটাই, 7। বুঝতে পেরেছো? করো তো এই অঙ্কটা, করো তো। এখানে যোগ করেছিলাম আমরা, একই জিনিস আছে, এখানে বিয়োগ করতে হবে। দেখো তো অ্যান্সারটা বের করে বলো তো।
দুটি সংখ্যা অনুপাত এত, সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 4 বিয়োগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় এত। সংখ্যা দুটি কি কি হবে? চলো সংখ্যা দুটি বের করে দেখি কেমন হয়, দেখি অঙ্কটা কেমন পারো। আগে বলো 4 নাম্বার কি বুঝতে পেরেছো তোমরা? জানাও আমাকে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট দিলাম কিন্তু। আমরা শর্টকাট নিয়মে আমরা দেখো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছি, আমাকে শর্টে করতে হবে অঙ্ক। এবার আমরা এক্স ধরতে পারি না, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করব এইভাবে খুব কম টাইমে, না হলে বেশি অঙ্ক করতে পারবে না, সময় চলে যাবে। ঠিক আছে, পরের অঙ্কটা চেষ্টা করো। চলো তোমাদের সঙ্গে আমি বলে, তোমরা একটু চেষ্টা করো, 5 মিনিট সময় নাও, 5 মিনিট বলছি 1 মিনিট সময় নাও, 1-1.5 মিনিট, তারপরে আমি করে দিচ্ছি তোমাদের। হ্যাঁ আপনি করিয়ে দিন, পাচ্ছি না। আচ্ছা দেখে নি তাহলে অঙ্কটা কি বলেছে, দুটি সংখ্যা অনুপাত বলেছে 2:3। তাহলে আমরা দেখো ভালো মতো মন দিয়ে দেখবে, হ্যাঁ 3:2 দুটি সংখ্যা অনুপাত দিয়েছে। সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 4 বিয়োগ করলে, এটা পরে ভাববো আমরা, এটা এখন ভাববো না, এটা পরে ভাববো। সংখ্যা দুটির অনুপাত হবে 5:3, তাহলে 5:3 হবে। প্রথম যেটা কাজ, আমরা প্রথম কাজটা করব, তাদের মধ্যে যেহেতু দুটো সংখ্যা একই আছে, সংখ্যা দুটোর তো চেঞ্জ হয়নি, এই সংখ্যা একই আছে, মানে সংখ্যা একই আছে বলতে গেলে এখানে যা সংখ্যা থাকবে তার সঙ্গে আমাকে 4 বিয়োগ করতে হবে, এই সংখ্যাটা পাবো। প্রথম যেটা কাজ, তাদের রেশিও ডিফারেন্স তো সবসময় সমানই থাকবে, ঠিক আছে? সংখ্যা যেহেতু পেয়ে গেছি, তাহলে 2 আর 3 এর ডিফারেন্স এখানে 1 আছে, আবার 5 থেকে 3 এর ডিফারেন্স এখানে 2 আছে, তাহলে আমাকে ডিফারেন্সটা সমান করতে হবে। তুমি যদি সমান করো তাহলে এটাকে 2 দিয়ে গুণ করব, এটাকে 1 দিয়ে গুণ করব, তাহলে কত দাঁড়াচ্ছে? তাহলে পুরো সংখ্যাটা যদি চেঞ্জ করে দিই তাহলে কত আসে? এটাকে 2 দিয়ে গুণ করে দাও, তার মানে একেও 2 দিয়ে গুণ, একেও 2 দিয়ে গুণ, আর এটাকেও 1 দিয়ে গুণ, এটাকেও 1 দিয়ে গুণ। তাহলে আলটিমেট সংখ্যাগুলো কি দাঁড়াচ্ছে? না 3 2 এর 6 2 2 2 এর 4 হলো। আর এইখানে দাঁড়াচ্ছে 5 1 কে 5 3 1 কে 3 দাঁড়ালো। এবার আমাকে যেটা করতে হবে, যে এবার বলেছে উভয়ের সঙ্গে 4 বিয়োগ করলে, দেখো তো 6 থেকে 5 কত বিয়োগ করছি? 1 বিয়োগ করছি না? 4 থেকে 3 কত বিয়োগ করছি? 1 বিয়োগ করছি না? একটা কি অনুপাত, আমি এটা বলতে পারি 6 ইউনিট 4 ইউনিট, যেটা আমরা করলাম, আমরা এফিসিয়েন্সি ধরে করেছিলাম টাইম এন্ড ওয়ার্কে। তাহলে এই ইউনিটের কনসেপ্টটা তোমরা বুঝতে পারবে এখানে। এবার ইউনিট, এটা ইউনিট ধরা আছে, তাহলে 1 ইউনিট করে বের করেছি না, এখানেও 1 ইউনিট করে বিয়োগ করেছি, তাহলে এই 1 ইউনিটের ভ্যালুই হচ্ছে 4, তাই না? কারণ আমাকে বলেছে একদিক থেকে 4 বিয়োগ করতে হবে, আবার এখান থেকে 1 বিয়োগ হচ্ছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 4 হয়, তাহলে প্রত্যেকটা 4 দিয়ে গুণ করে দাও, এটাও 4 দিয়ে গুণ, এটাও 4 দিয়ে গুণ, এটাও 4 দিয়ে গুণ, এটাও 4 দিয়ে গুণ। তো আমাকে বলেছে সংখ্যা দুটি মানে কি, প্রথমে এই দিকটা এটাই সংখ্যা হয়, পরেরটা তো চেঞ্জ হয়েছে না। যদি সংখ্যা দুটি উভয় পদের সঙ্গে 4 বিয়োগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় এত, তাহলে এটা কিন্তু ইফ দেওয়া অঙ্ক, আলটিমেট অঙ্ক কিন্তু অরিজিনাল ভ্যালু যদি বলো তাহলে এই প্রথম রেশিও থেকেই পাবো আমরা। তো এই রেশিও তো আর এখানে নেই, রেশিও তো চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে এইটা চলে এসেছে, কারণ এই ডিফারেন্স তো এক এখান থেকে বের করেছি, এখান থেকে তো বের করিনি। তাহলে এই পরের পার্টে 4 বসিয়ে দাও, তাহলে 4 6 24, একটি সংখ্যা হবে 24, আর একটি সংখ্যা হবে 4 4 16, এইভাবে অ্যান্সার করবো আমরা। বলো বুঝতে অসুবিধা হলো কারো? সংখ্যা দুটো 24 আর 16। হ্যাঁ সংখ্যা দুটো তাহলে হলো আমাদের, সংখ্যা দুটো হলো, একটা সংখ্যা হলো 24 আর একটা সংখ্যা হলো 16। তুমি অপশন টেস্টও করতে পারো, দেখো 24
আর 16, এদের রেশিও কত আসছে? এদের রেশিও 6:4 3:2 আসছে, তাই তো? যদি তুমি 8 দিয়ে কাটো, 8 আর 16, তাহলে 3:2 আসছে। এবং সংখ্যা দুটি বলেছি 16 আর 24। এবার 3:2, এবার 24 এর সঙ্গে যদি তুমি 4 বিয়োগ করে দাও, তাহলে আলটিমেট 20 আসছে, আর এখানে 12 আসছে। এবং তোমার এটা রেশিও করলে 4 দিয়ে যদি কাটি, তাহলে 5:3 আসছে কিনা? আমার তাহলে তো মিলেই যাচ্ছে, তাই না? 3:2 ছিল, তাহলে সংখ্যাটা কি আসছে? 24 আর 16। বুঝতে পেরেছো? তুমি এভাবে ক্রস চেক করতে পারো যে আলটিমেট যে আমি এভাবে করছি আদৌ কি ঠিক হচ্ছে কি হচ্ছে না। এই আর দুটো অঙ্ক করো, তারপরে আমি অপশন নিয়ে চলে আসবো। অপশনে নিয়ে আছে কোশ্চেন গুলো, তারপরে কনসেপ্ট গুলো আরো একটু অপশন পেয়ে গেলে একটু সুবিধা হয় আর, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কিন্তু অঙ্কগুলো করবো। চলো একই রকম অঙ্ক অনেকবার করবো, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এইভাবে হয়, এটা মাথায় রাখো, অঙ্ক করবো আর, ঠিক আছে? চলো এখানে দেখো কি বলেছে, ডুপ্লিকেট রেশিও, ঠিক আছে? তো এক্স এর ভ্যালু কত হবে? তো এরকম একটা দিয়েছে তোমাকে, ডুপ্লিকেট রেশিও কি হয়ে যায়? দ্বিগুণ হয়, মানে স্কোয়ার হয়ে যায়, মানে এক্স মাইনাস 2 ইস টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 2:3 দিয়েছে। তো তো বলেছে যে এর দ্বিগুণানুপাত, মানে ডুপ্লিকেট রেশিও 2:3 হলে, তাহলে আমাকে এইভাবে মাথায় রাখতে হবে, এটা যেহেতু রেশিও আছে, হ্যাঁ, এটার স্কোয়ার হয়ে যায়, এটার স্কোয়ার হয়ে ইন্ডিভিজুয়ালি স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমার কত দাঁড়াচ্ছে? এক্স মাইনাস 2 যদি নিচে রেখে দিই এক্স মাইনাস 3, তাহলে ডুপ্লিকেট রেশিও মানে এখানে 2 স্কোয়ার মানে 4 আর 3 স্কোয়ার মানে 9। তাহলে এখান থেকে তুমি এক্স এর ভ্যালু বের করবে কিভাবে? না, গুণ করে দাও পার্টে পার্টে। ডুপ্লিকেট রেশিও মানে স্কোয়ার হয়ে যাবে, মাথায় রেখে দিও, ঠিক আছে? এটাকে এই দিক দিয়ে গুণ করো, এটাকে এই দিক দিয়ে গুণ করো, তাহলে কত দাঁড়াবে? 9 কে 9x মাইনাস 18 ইকুয়াল টু 4x মাইনাস 12। তাহলে এটা যদি চলে আসে 9x মাইনাস 4x ইকুয়াল টু মাইনাস 12, 18টা এদিকে চলে গেলে প্লাস 18 ইকুয়াল টু 6 আসছে, আর এখানে আমার আসছে কত? 5x ইকুয়াল টু 6। তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল? 6/5। যদি কোথাও ভুল না করে থাকি তো তারও একবার দেখে নিই। x মাইনাস 2 আর x মাইনাস 3 আর 2:3 দিয়েছে, ঠিকই আছে। তাহলে এইভাবে x এর ভ্যালু আমরা অ্যানসার পেয়ে গেলাম। চলো পরে অঙ্ক আছে আরেকটা করব। তো মাথায় রেখো ডুপ্লিকেট রেশিও যদি আমাকে বলে 5:6 এর ডুপ্লিকেট রেশিও কত হবে? ডুপ্লিকেট রেশিও তাহলে বলবে 5² 6², ব্যাস এটাই মাথায় রেখো, তাহলে ঠিক আছে। করো, এবার থেকে অপশন শুরু হয়ে গেল, এবার অঙ্কগুলো চলো দেখি। আবার একই রকম a:b দিয়েছে, b:c দিয়েছে, c:d দিয়েছে, আর a:d বের করতে হবে। আমরা কিন্তু ওইভাবে ধরবো না, আমরা a:b:c:d। আচ্ছা এখানে খুব সহজে আমরা আচ্ছা ঠিক আছে, চলো করো। a:b হচ্ছে তোমার 3:4 তুমি লিখবে, b:c আমি লিখছি হচ্ছে 5:7, c:d হচ্ছে 8:9, তাই তো? তাহলে এবার যদি তোমরা রেশিও করো, তাহলে আমরা তো এটা দেখলাম একটু আগে যে এখানে 4 লিখতে হবে, এখানে 4 লিখতে হবে, এখানে 7 লিখতে হবে, এদিকে ওটা 5 হয়ে গেল, আর এদিকে 8, আর এদিকে 8 চলে আসলো। তাহলে a আর d চেয়েছে, তাহলে আমরা শুধুমাত্র a আর d নেব। a আর d কত হচ্ছে? 3 × 5 × 8 ইস টু এখানে কত আছে? 4 × 7 × 9। এখানে যে পোর্শনটা, এই দুটো রেশিও করে নাও। এখানে কাটছে কিছু? 3 দিয়ে কাটবে, মনে 3 × 3 = 9, 8 তো মনে কাটছে না, এই 4 দিয়ে কাটছে, 4 × 2 = 8। তাহলে 5 × 2 = 10 ইস টু কত? 3 × 7 = 21। তাহলে এখান থেকে উত্তরটা কত পেয়ে গেল? অপশন a:d চেয়েছে। দেখো উত্তর, দেখো গন্ডগোল করো না কখনো, তোমাকে একটু মাথায় রাখতে হবে। এখানে a:d চেয়েছে, আমরা a:d অ্যান্সার বের করলাম। যদি উল্টো কোনো সময় যদি d:a চাইতো না, তাহলে আমরা উল্টো হয়ে যেত রেশিওটা, হ্যাঁ? কারণ এখানে a এর ভ্যালু 10 আর d এর ভ্যালু 21 ইউনিট হিসাবে, তাহলে আনসার আমাদের d হয়ে যাবে। বুঝতে পেরেছো অঙ্কটা? ক্লিয়ার হয়েছে? জানো, ক্লিয়ার হলে তারপরে এগোবো। হ্যাঁ স্যার। করো, এই অঙ্কটা করে ফেলো তো। এই অঙ্কটা দেখো দেখো দেখো, এই জায়গাটা দেখো। এটা কিন্তু সিজিএল এ আসা পরীক্ষা, এবং প্রত্যেকটা পরীক্ষাতে এই টাইপের প্রশ্নগুলো আসে, সিপিও তে আসা পরীক্ষা।
মানে আসবেই, এই কনসেপ্টটাই মেন। হ্যাঁ, করো দেখি এই অঙ্কটা করো। অ্যান্সার বলো, এটা আমি পড়াবো না, অ্যান্সার বলো তোমরা, কারণ পড়িয়ে দিয়েছি আগে, অনেকবার করালাম। অপশন এ। অপশন এ আসছে, সকলের কি অপশন এ আসছে না আলাদা আসছে কারো? অপশন এ স্যার। ঠিক আছে, তাহলে অ্যান্সার করে দিলাম, আর পড়ালাম না এই অঙ্কটা, ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করে নিও। চলো এই অঙ্কটা করাবো। দেখো কি বলেছে, a by b is to 7:7/9। আলটিমেট তো ঘটনাটা কি, a by b মানে কি, আলটিমেট তো a is to b বলছে না, 7:9 একই ব্যাপার। b by c 3:5, তাহলে এখানে তো b by c মানে b is to c equal to 3:5। তাহলে আমরা যদি a is to b বের করি, a is to b is to c, a আর b এর রেশিও 7:9 আর b আর c এর রেশিও 3:5। এবার একটু কাজ করব, এখানে একটু বুঝতে পারবে, b এর ভ্যালু 9 আছে আর 3 আছে, লসাগু কত হবে? 9 হবে। 9 আর 3 এর লসাগু কত হয়? 3 দিয়ে যদি কাটো, 3 3 9 1, তাহলে আলটিমেট 3 * 3 * 1, তার মানে 9। তাহলে 9, তাহলে এখানে 1 দিয়ে গুণ করব, একে 3 দিয়ে গুণ করব, তাহলে এটা 9 হয়ে যাচ্ছে। তো এই রেশিওর মধ্যে দেখো 3 দিয়ে গুণ করতে, একেও 3 দিয়ে, আর এখানে 1 দিয়ে, তাহলে একেও 1 দিয়ে, তাহলে আলটিমেট কত হলো? 7:9:3 5 15, তাই না? তাহলে আমার উত্তর হয়ে গেল অপশনটি। বলো হয়েছে? দেখতে হবে, হ্যাঁ, বাই আকারে থাকলেও মানে সে রেশিওর আকারেই আছে। a by b মানে a is to b, তাহলে 7/9 মানে 7:9, b by c মানে b is to c, 3:5 মানে 3/5 মানে 3:5, আর আমাকে a is to b is to c মানে এর মান বের করতে চেয়েছে। তাহলে এইভাবে আমাদের a is to b is to c এর মান বেরিয়ে গেল। কি ক্লিয়ার তো এটা? চলো পরে অঙ্ক করো। দেখো এই অঙ্কটা কি বলেছে, m is to n equal to 3:2। আমি কি বলেছি, m এর ভ্যালু 3, n এর ভ্যালু 2, এইভাবেই ধরে করব আমরা। হ্যাঁ, তাহলে এখানে বলেছে 4m প্লাস 5n ব্র্যাকেট দিয়েছে is to 4m মাইনাস 5n। তাহলে এখানে কি m এর ভ্যালু তুমি 3 বসাও, m এর ভ্যালু যদি 3 বসাই তাহলে এখানে কত হবে? 4, তাই না? m এর ভ্যালু ধরো, m এর ভ্যালু কত আছে? 3 আছে, তাহলে এখানে 3 বসাও, এখানে 3 বসাও, তাহলে এখানে 4 * 3, 4 * 3। সে যোগ ভাগ প্রক্রিয়া করা যায়, আমি বেশি কনসেপ্ট ক্লিয়ার করছি, এগুলো তাড়াতাড়িতেই হয়ে যাবে, কিন্তু পরীক্ষাতেও আসছে অঙ্কগুলো, ঠিক আছে? তাহলে এখানে 5 * n এর ভ্যালু কত? 2 আছে, এখানেও 5 * 2 আছে, তোমাদের রেশিও করে ফেলো, তাহলে কত আসছে? 3 4 12 প্লাস 5 2 10, এটা ব্র্যাকেটে থেকে গেল, is to 3 4 12 মাইনাস 10, এটাও ব্র্যাকেটে থেকে গেল, তাহলে 12 10 22 is to 12 থেকে 10 বাদ দিলে 2, 11 is to 1। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার, অপশন সি। বলো ক্লিয়ার হয়েছে? জানাও। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার হয়েছে। পরের অঙ্কে যাই, করো এই অঙ্কটা, ভালো অঙ্ক আছে। চলো তো আগে চেষ্টা করো, 1-2 মিনিট চেষ্টা করো, তারপরে আমি করে দিচ্ছি। কোশ্চেনটা পড়ো, কানেক্ট করার চেষ্টা করো। এখানে তোমরা যেখানে আটকাবে সেটা হচ্ছে, এখানে বলেছে আমাদের a is to b equal to 1/2 is to 3/8। তো প্রথম কাজ হচ্ছে, আমরা এগুলো ভগ্নাংশে আছে না, 1 2 3 8, এগুলো ভগ্নাংশে আছে, এটাকে পূর্ণ সংখ্যায় আনতে হবে। পূর্ণ সংখ্যা কিভাবে আনবো? উপরে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবো যেন নিচের সংখ্যাটা কেটে যায়। তার মানে কি, এই নিচে 2 আর 8 আছে, এদের লসাগু করো। 2 আর 8 এর লসাগু কত আসবে? 2 দিয়ে কাটলে 1 আর 4, মানে 4 2 8, 8ই আসছে। তাহলে একেও 8 দিয়ে গুণ করব, একেও 8 দিয়ে গুণ করব, তাহলে আমার রেশিওটা কি দাঁড়িয়ে যাচ্ছে? এটাকে কাটলে 4 হয়, এটা কাটলে কেটে গেল 3 হয়, তাহলে 4:3 হয়ে গেল। মানে a is to b equal to 4:3 হয়ে গেল। এবার তুমি বসিয়ে দেবে a is to b is to c is to d তে, ঠিক আছে? চলো এইভাবে করে নাও, a is to b এর রেশিও বেরিয়ে গেল, ঠিক একই রকম ভাবে b is to c বের করবে, c is to d বের করবে, তারপরে a is to b is to c is to d এর ভ্যালু বসিয়ে দাও, হয়ে যাবে।
করো, করে বলো অ্যান্সার কত আসছে। তাহলে এখানে A/B বেরোলো, যদি আমাকে বলতে হয় B/C, এখানে বলেছে কত 1/3:5/9। তাহলে আমি কত দিয়ে গুণ করবো? 9 দিয়ে গুণ করবো। যদি এগুলো 9 নিচে উপরে 9 দিয়ে গুণ করি দুদিকেই, তাহলে উপরে কেটে এখানে কত আসবে 3:5। তাহলে A/B আমার 4:3 বসিয়ে দিলাম, B/C 3:5 বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার C/D কত আছে না 5/6:3/4। 4 আর 12 লসাগু কত হয়? 6 আর 4 এর লসাগু 12 আসছে, তাই তো? 6 আর 4 এর লসাগু 12 আসছে। তাহলে একেও 12 দিয়ে গুণ করো, এখানেও 12 দিয়ে গুণ করো। তাহলে 6 দিয়ে কাটছে 2 হয়, 4 দিয়ে কাটছে 3 হয়। তুমি নরমালি গুণও করতে পারতে, আমি এইভাবে করতে চাইছি কিন্তু সময়টা একটু স্ট্রাকচার ওরিয়েন্টেড করতে চাইছি। 5 দিয়ে 10, আর তো কাটছে না, তাহলে 10:9, তাই তো? তাহলে এখানে রেশিওটা কত দাঁড়াবে? তাহলে এখানে আমি C/D 10:9। তাহলে এবার যদি তুমি করো, তাহলে এই জায়গাটাতে একটু দেখলাম যে আরে এখানে তো 5 আছে আবার 10 আছে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে 10 হয়ে যাচ্ছে, তাই না? উপরে 10 হয়ে গেল, উপরে 2 দিয়ে গুণ করলাম মানে একেও 2 দিয়ে গুণ করবো। 3 2 6 আছে, এখানে 6 করতে গেলে আরো 2 দিয়ে গুণ করলে 6 হয়ে গেল, তাহলে এখানেও 2 দিয়ে গুণ করবো। তাহলে কি দাঁড়িয়ে গেল? 4 2 8:3, 3 2 6, 3 2 6:10:9। এবার তুমি বলবে স্যার এই যে এই অঙ্কটা আমরা যদি পাশে 3 3 3 3 5 5 10 10 10 করে লেখো, তাহলে তুমি এবার ভাবো তো এই যে এই অঙ্কটা পরীক্ষায় আসা প্রশ্ন, এবার তুমি ভাবো যে আমাদের কোনটা সুবিধাজনক? এইটাতে সুবিধা হবে না এখন যদি আমি A B C D করে প্রত্যেকটা বসিয়ে এদিকে বসাই 3, এদিকে 5, এদিকে 10, তো গুণ করতে করে আবার কেটে একই আসবে, কিন্তু সময়টা বেশি লাগবে। তো ওই জন্য তুমি প্রথম দিকে হয়তো তোমার মনে হবে যে না কি জন্য এত কাজ করছি এতগুলো, আমি যখন বলছি আমি যা বলছি তোমরা শুধু করে যাও, যেভাবে বলছি সেভাবে শিখে যাও, দেখো তোমরা খুব তাড়াতাড়ি শিখে যাবে, ঠিক আছে। তো এই অ্যাপ্রোচটাকে একটু কানেক্ট করার চেষ্টা করো এবং সবসময় মনে রাখবে রেশিওর মধ্যে এই দুটো আছে, এই রেশিওর মধ্যে এই দুটো আছে, এই রেশিওর মধ্যে এই দুটো আছে। তো একে যদি 1 দিয়ে গুণ করি একেও 1 দিয়ে গুণ করবো, একে যদি 2 দিয়ে গুণ করি তো একেও 2 দিয়ে গুণ করবো, একে যদি 2 দিয়ে গুণ করি একেও 2 দিয়ে গুণ, ব্যাস। একজনকে যদি গুণ করি আরেকজনকেও গুণ করতে হবে, এই রকম ভাবে রেশিওতে কাজ করে, ঠিক আছে। তাহলে উত্তর আমাদের অ্যান্সার কত বেরোলো? অপশন সি, সি বেরিয়ে গেল, ঠিক আছে। পরের অঙ্ক করো দেখি এই অঙ্কটা কি বেরোয়। টু এক্স প্লাস 3y is to 2x minus 3y equal to 3:2। দুরকম হয় এই অঙ্কটা, এই অঙ্কটা দুরকমই তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের যেটা সুবিধা মনে হবে সেইভাবে করবে। একটা নিয়ম হচ্ছে এই রেশিও তুমি বাই করে দাও, দেখো 2x প্লাস 3y বাই 2x মাইনাস 3y ইকুয়াল টু 3/2। দেখো এখানে এখানে আমি দেখতে পাচ্ছি দুটোই 2x, এখানেও 2x, এখানেও 2x, এখানেও 3y, এখানেও 3y একই আছে। তাহলে আমরা বলবো যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে। যোগ ভাগ প্রক্রিয়াতে তুমি যদি করো এই পুরো পোরশন প্লাস এই পুরো পোরশন যদি করো, ধরে নাও তাহলে 2x প্লাস 3y এই পুরো পোরশন প্লাস 2x মাইনাস 3y বাই এই পুরো পোরশন এইটা মাইনাস এইটা, মানে 2x প্লাস 3y, একবার এখানে প্লাস করেছি তো একবার এটা মাইনাস ধরে করে দেবো 2x মাইনাস 3y,
ঠিক আছে। এবং এখানেও তাই ভাবে করব যে 3 প্লাস 2 3 মাইনাস 2। তো এইরকম ভাবে করলে যখন একই সংখ্যা থাকবে তখনই করবো এগুলো, ঠিক আছে। তাহলে এখানে করলে কি হবে দেখো, তুমি যদি একটু লক্ষ্য করো, তাহলে এখানে 2x প্লাস 3y মাইনাস প্লাস এখানে মাইনাস 2x হয়ে গেল, আর মাইনাস আচ্ছা এখানে প্লাস আছে না, তো প্লাস 2x হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস 3y। ঠিক একই রকম ভাবে নিচে দেখো 2x প্লাস 3y মাইনাস 2x আর মাইনাসে মাইনাসে প্লাস 3y। তাহলে এখানে দেখো 2x আর 2x কাটছে, উপরে আবার 3y আর 3y কাটছে, আর উপরে তাহলে এখানে 5 আর নিচে 1। তাহলে এইখানে তুমি যদি এবার একটু লক্ষ্য করো কি হচ্ছে দেখি, এবার যদি একটু লক্ষ্য করো তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে 2x আছে, এখানে 2x আছে, তার মানে উপরে কত আসলো 4x, আর নিচে 3y আর 3y আছে, তার মানে নিচে কত আসলো 6y ইকুয়াল টু 5/1। অতএব বলতে পারি x বাই y ইকুয়াল টু, এটা যদি এই দিকে গুণ করে দিই তাহলে 5 6 30 বাই 4 কাটলাম কত আসলো 15/2। তাহলে x বাই y x is to y ইকুয়াল টু 15/2 আমার এখানে অ্যানসার আসছে। আরো একভাবে করা যায়, যেটা আমরা বেসিক্যালি করব, এত ফর্মুলা অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। কি না 2x প্লাস 3y নিচে রেখে দাও, 2x মাইনাস 3y লিখে দিলাম। এবার আমার 3/2। তো আমাদের পার্টটা হচ্ছে এই সংখ্যাটাকে দুইটাকে এদিকে নিয়ে যাব গুণ করব, আর এই পুরোটাকে এদিকে নিয়ে গিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে এইভাবে যদি তুমি করো তাহলে কি দাঁড়াচ্ছে, দুইটাকে যদি নিয়ে যাও তাহলে গুণ করো, তো 2 দিয়ে 4 মানে 4x প্লাস 6y ইকুয়াল টু 3 2 6x মাইনাস 9y। এবার x আলাদা y আলাদা নিয়ে চলে যাও, তাহলে x আলাদা y আলাদা নিয়ে গেলে কি দাঁড়াবে 4x minus 6x equal to minus 9y minus 6y, তাই তো। তাহলে কত দাঁড়ালো, তাহলে আমি যদি করি minus 2x equal to minus 15y। তাহলে এবার একটা কি করব, মাইনাস মাইনাস ধরো কেটে দাও, এবার x বাই y নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসতে হবে না, আমাকে x is to y চেয়েছে, x is to মানে কি x বাই y একই ব্যাপার। তো x বাই y যখন নিয়ে আসবো, এখানে এই জিনিসটা একটু মাথায় রাখবে যে আমি এখানে কি করলাম, এই y-টাকে x এর নিচে নিয়ে আসলাম, তাই তো। তাহলে এই যে সংখ্যাটা আছে x এর সংখ্যাটা, সেটা তাহলে এই 15 নিচে নিয়ে আসবো। তাহলে এক্ষেত্রে কি দাঁড়াবে যে উপরে 15 থেকে গেল আর নিচে 2 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা অ্যানসার বের করে দিতে পারি 15/2, একই অ্যানসার হলো, ঠিক আছে। জাস্ট কনসেপ্ট গুলো দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করে দিতে হবে। রেশিও প্রপোর্শন অঙ্ক ছাড়া পরীক্ষায় কোশ্চেনই হবে না, কোশ্চেনে রেশিও প্রপোর্শন থাকবে। আজকে তুমি পুরেসার প্রিপারেশন নিচ্ছ, পুরেসায় তুমি দেখে নিও, এটা 5টা থেকে 6টা কোশ্চেন তোমার রেশিও প্রপোর্শন বেস থাকবে 50টার মধ্যে। এই চ্যাপ্টারটা এতটা ইম্পর্টেন্ট। তোমাদের আমি কি বললাম, টাইম এন্ড ওয়ার্ক শেষ করেছি, 1 সপ্তাহ 2 সপ্তাহ চলছে তোমাদের ক্লাস মনে হয়। টাইম এন্ড ওয়ার্ক শেষ করেছি, আর পাইপ এন্ড সিস্টেম শেষ করেছি। পাইপ এন্ড সিস্টেম আর টাইম এন্ড ওয়ার্ক থেকে 2 থেকে 3টে কোশ্চেন আসবে, তাহলে তোমার 1 সপ্তাহে 2 সপ্তাহে 2 থেকে 3 নাম্বার কোর্স হয়ে গেল। এবার প্র্যাকটিস করলে তোমার হয়ে যাবে পরীক্ষায়, আর না হলে কি হবে, অনেকজনের কাছেই শুনেছি পরীক্ষায় হচ্ছে না, প্র্যাকটিস তো করিনি, তাহলে পরীক্ষা হবে কেমন করে, দেখে নিবে, তুমি বলবে যে হ্যাঁ অঙ্কটা তো দেখেছি, বাট আর পরীক্ষায় হবে না। তাহলে ওটা কিন্তু প্র্যাকটিস করতে হবে এখন থেকে, যেন ওই কথাটা না মাথায় আসে যে না পরীক্ষায় হচ্ছে না। এগুলো প্র্যাকটিস করো, দেখিয়ে রাখছি জিনিসগুলো, এগুলো দেখবে, বারবার করে দেখে দেখে প্র্যাকটিস করবে, ঠিক আছে। চলো এই অঙ্কটা করো, কনসেপ্ট দেখিয়েছিলাম আগে, এই অঙ্কটা করো। বলেছে 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে। মানে 7:11 x ধরবো না, অনেকেই করে কি 7x ধরো দরকার নেই, এইভাবে করো 7:11 3:4, ঠিক আছে। কত, স্যার 5 হবে। হ্যাঁ ঠিক। তাহলে 3:4 এক অনুপাত, এখানে 4 ইউনিট ডিফারেন্স। তাহলে আমাকে সবগুলোকে সমান ডিফারেন্স করতে হবে বলেছি, সবগুলোকে সমান ডিফারেন্স করতে হবে। তাহলে কিভাবে করব না, এটাকে আমি 1 দিয়ে গুণ করব, এটাকে আমি 4 দিয়ে গুণ করব। তাহলে আলটিমেট সমীকরণটা কি দাঁড়াচ্ছে, এটা তো সেম থেকে গেল 7:11, কারণ 1 দিয়ে গুণ করা হয়েছে, এবং এটাকে 4 দিয়ে গুণ করলে 3 4 12
ইস টু 4 4 16। তাহলে নরমালি এবার দেখে নাও কি হচ্ছে হিসাবে, কত করে বাড়ছে, দুটোই সমান করেই বাড়বে। দেখো 7 থেকে 5 প্লাস 5 করে বেড়েছে, 11 16 প্লাস 5 করে বেড়েছে। তাহলে উত্তর আমার অপশন ডি হয়ে গেল। কতক্ষণ লাগলো এই অঙ্কটা করতে? পরীক্ষায় দেবে 10 সেকেন্ডে নামাবে তোমরা, যদি একটু প্র্যাকটিস করে দাও। তোমাদের যা কন্টেন্ট দিচ্ছি, এই কন্টেন্ট খুবই ভালো কন্টেন্ট দিচ্ছি, তোমরা এই ভরসা রেখে তোমরা পরীক্ষা তুমি ভরসা রেখে কি আছে তোমাদের এই কোশ্চেন গুলোর উপর দেখবে, তুমি মক টেস্ট গুলো যখন দেবে, মক টেস্ট তো দিতেই হবে পরীক্ষা দেওয়ার আগে, মক টেস্ট দেখবে এগুলোর উপরেই আছে সব প্রশ্ন। ঠিক আছে, পরের প্রশ্ন যাও, করো তো একই কনসেপ্টে বিয়োগ করতে হবে এটা বলেছে। করো। 3 দেখছি, দেখো কি হচ্ছে। 9:7 কত বিয়োগ করতে হবে? 3:2। তাহলে প্রথম কাজ আমাদের কি, এটা ডিফারেন্স 1 আছে, এটা ডিফারেন্স 2 আছে, তাহলে আমি এটাকে 2 দিয়ে গুণ করব, এটাকে 2 দিয়ে, মানে এইদিকেও 2 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে 1 দিয়ে গুণ করব, তার মানে এইদিকেও 1 দিয়ে গুণ করতে হবে। আলটিমেট কি দাঁড়ালো? 9:7, আর এখানে কত দাঁড়ালো? 2 দিয়ে, 3 দিয়ে 6:4। দেখো কত কমেছে, -3, এটাও -3, কত বিয়োগ করব? 3 বিয়োগ করব, অপশন হয়ে গেল। তো আমি মাথায় রাখছি, যেহেতু সংখ্যা 1, তাদের ডিফারেন্সও 1 থাকবে প্রত্যেকটা টাইমে টাইমে। হ্যাঁ, এটা ধরেই বলছি। চলো এই অঙ্কটা করো দেখি, একই কনসেপ্ট। এই অঙ্কটা করলাম একটু আগে, অপশন ছিল না, এখানে অপশন দিয়ে দিচ্ছি, করো। কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত 49। হ্যাঁ 49 বেরোচ্ছে, দেখছি। বলেছে দুটি সংখ্যার অনুপাত 7:, কোথায় গেল, দুটি সংখ্যার অনুপাত 7:11, 7:11, দুটি সংখ্যার অনুপাত। সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 2:3। তো দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 7:11, সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করতে হবে। তাহলে আমার এখানে ডিফারেন্স কত? 4, ডিফারেন্স 1, এর সঙ্গে 4 গুণ করব, এর সঙ্গে 1 গুণ করব, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? 7:11 দাঁড়িয়ে যাচ্ছে, আর এখানে 4 দিয়ে গুণ করলে, মানে এর সঙ্গে 4 গুণ, এর সঙ্গে 4 গুণ, 4 2 8, আর 4 3 12। এবার ঘটনাটা কি ঘটছে না, এখান থেকে কত ইউনিট বেড়েছে? 1 ইউনিট বেড়েছে। এখান থেকে কত ইউনিট বেড়েছে? এখানেও 1 ইউনিট বেড়েছে। আর আমাকে কত বলেছে? 7 যোগ করতে হবে। তাহলে এই 1 ইউনিট মানেই 7। হ্যাঁ, তাহলে ছোট সংখ্যারই কোনটি? সংখ্যা সবসময় এইদিকে ধরে করতে বলেছি। তাহলে ছোট সংখ্যা কত হবে? তাহলে একে 7 দিয়ে গুণ, একেও 7 দিয়ে গুণ, তাহলে ছোট সংখ্যাটা এইটা হবে। বড় সংখ্যাটা কোনটা হবে? বড় সংখ্যাটা 77 হবে। তাহলে ছোট সংখ্যাটা অপশন বি। তার মানে ছোট সংখ্যা চেয়েছে, ওই জন্য এটা। এটার সঙ্গে করবো না কিন্তু, হ্যাঁ, আমাদের সংখ্যা কিন্তু এখান থেকেই পাবো, এটা মাথায় রাখবে, নাম্বার এখান থেকেই পাবো। আর এটা যদি বলেছে ইংলিশে যদি কোশ্চেন করে, দেখবে ইফ মেনশন থাকবে, ইফ। হ্যাঁ, ইফ যদি 7 যোগ করা হয়, হ্যাঁ, তাহলে এটা, তো এটা যদি কথা হয়ে গেল, এটা হচ্ছে অরিজিনাল নাম্বার। তাহলে উপরের রেশিওটাই মেনটেন করতে হবে। ঠিক আছে, চলো পরের অঙ্ক করি। এখানে দেখো বলেছে, এই যে দ্বিগুণানুপাত মানে কি, রেশিও বলে দিয়েছে, এটা দ্বিগুণানুপাত করে দিয়েছে, করতে হবে না। x - 3 x - 1, এটা 1, এটার দ্বিগুণানুপাত রেশিও কত হয়ে যায়? x, আচ্ছা করে দিচ্ছি, x - 3 তার স্কয়ার হয়ে যাবে, আর এটা ইকুয়াল টু এটা। অতএব তুমি বলতে পারো x - 3 তার স্কয়ার, নিচে লিখে দিলাম x - 1 তার স্কয়ার ইকুয়াল টু 1/9। তো স্কয়ার আছে, তো আমি যদি রুট দিয়ে, রুট গুলো কেন করবো সেটা বোঝা যায়, যে
এই স্কোয়ার গুলো তার মানে কি এখান থেকে আমি বলতে পারি এই স্কোয়ারটা যদি সরিয়ে দিই তাই আমি বলতে পারি পুরোটা স্কোয়ার আছে, দুটোতে স্কোয়ার। আর স্কোয়ারটা এখানে গেলে কি হবে, রুট হয়ে যাবে, তাহলে স্কোয়ারটা কেটে এইদিকে রুট হয়ে যাবে, রুট হয়ে গেল মানে 1 এর রুট 1 আর 9 এর রুট 3। তাহলে তুমি এখান থেকে ভ্যালুগুলো বের করতে পারবে যে x - 3 বাই x - 1 ইকুয়াল টু 1/3। তাহলে তুমি 3 দিয়ে গুণ করো, 3x - 9 ইকুয়াল টু x - 1। তাহলে এদিকে আসবে 2x ইকুয়াল টু 8, x ইকুয়াল টু 4। তাহলে আমার এখানে একটা প্লাস মাইনাস হবে, ইন দ্য সেন্স কেন, এই যখনই তুমি এই যে এটা স্কোয়ারটাকে এখানে করলে না তার মানে প্লাস মাইনাস হয়, আমি প্লাস ধরে করলাম এটা, আমি যদি মাইনাস ধরে করতাম, মাইনাস ধরে মানে এটা দুটো রুট হয়ে যায়, একটা প্লাস 1/3 একটা মাইনাস 1/3। তো মাইনাস 1/3 ধরে যদি আমি করা হয় তাহলে একটা ভ্যালু বের হবে, x এর ভ্যালু একটা 4 বের হচ্ছে, 4 তো সবগুলোতেই আছে, ঠিক আছে। মাইনাস যদি ধরি তাহলে কি দাঁড়াচ্ছে, x - 3 বাই x - 1 ইকুয়াল টু -1/3। মাইনাসটা যে কোনো একটাতে কানেক্ট করে দাও, উপরটাতে কানেক্ট করে দিলাম। তাহলে এবার কানেকশনটা এই করো, 3 এর সঙ্গে যদি গুণ করো 3x - 9 ইকুয়াল টু এই মাইনাস সঙ্গে এটা গুণ করে দিলাম, তাহলে -x মাইনাস সঙ্গে এটা করলে মাইনাস মাইনাসে +1। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, x এর ভ্যালু 3x এটা আর প্লাস x ইকুয়াল টু 1 প্লাস 9। তাহলে আমার কত আসলো 4x ইকুয়াল টু 10। যদি কাটি তাহলে এখানে 2 এখানে 5 আসছে, তাহলে x ইকুয়াল টু 5/2। তাহলে দুটো অ্যান্সার পাচ্ছি, x এর ভ্যালু 4 আর 5/2, অপশন এ হয়ে গেল এটা অ্যান্সার। একটা জিনিস মাথায় রাখবে, এখান থেকে পরীক্ষায় আসে প্রশ্ন যে x স্কয়ার ইকুয়াল টু যদি 4 হয় তাহলে x এর ভ্যালু কিন্তু প্লাস মাইনাস 2 হচ্ছে, ঠিক আছে, হিসাব কিন্তু এটা মাথায় রাখবে। প্লাস মাইনাস হয় মানে একটা প্লাসও হয় মাইনাসও হয়, কারণ প্লাস 2 এর স্কয়ার করলে যেরকম 4 হয়, -2 এর স্কয়ার করলেও 4 হয়। ওই জন্য আমি বলতে পারি 4 কে ভাঙলে +2 হতে পারে -2 হতে পারে। তো এখানে এইভাবে আমরা অ্যানসার করতে পারি। এবার আমরা প্লাস ধরে করে অভ্যস্ত, প্লাস করে দেখলাম যে অপশন দুটো করে আছে, তাহলে নিশ্চয়ই একটা মাইনাস ধরে করে দিয়েছে ওরা। তো এই রকম ভাবে আমরা করব। পরের অঙ্ক করে দেখি অঙ্কটা। এখানে কি করবে, প্রথম কাজ হচ্ছে আমাদের যে এই রেশিও আছে না এ বি বি সি, কটা ভেরিয়েবল আছে, 3টে। তাহলে আমাকে প্রথম কাজ হচ্ছে a:b:c বের করা। তো a:b:c যদি বের করি, 2:3 আছে এখানে, আর b আর c এর রেশিও আছে 4:5। তাহলে আমার কত আসবে, এখানে তুমি সমান করো b এর ভ্যালুটা, 3 4 এ 12, তাহলে এটাকে 4 দিয়ে গুণ, এটাকে 3 দিয়ে গুণ, তাহলে এখানেও 3 দিয়ে গুণ, এদিকে 4 দিয়ে গুণ। তাহলে কত আসলো 8:3 4 এ 12:3 5 এ 15, তাই তো। এবার এটা কানেক্ট করে দাও এরকম ভাবে যে a এর ভ্যালু 8, b এর ভ্যালু 12 আর c এর ভ্যালু 15। বাস, আমাকে বলেছে a²b²bc। তাহলে a² মানে কত, 8 × 8, b² মানে 12 × 12, আর bc মানে হচ্ছে 12 × 15। বাস, এবার তুমি এটাকে ছোট করো, আমি গুণ করছি না মানে আমার তো কাটতে তো হবেই না, রেশিও তো আছে, যদি কাটা যায় তাহলে কেন কাটবো না। তাহলে এইখানে আমি প্রথম যে কাজটা করবো, 4 দিয়ে কাটো, 3 4 এ 12, 4 দিয়ে কাটলে 3 4 এ 12, 4 দিয়ে কাটলে 4 2 এ 8, 8 কাটছে, 8 তো মনে হয় কাটবে না। তাহলে কত হলো, 8 2 এ 16 * 3 12 36 * 3 15 45 আছে অপশনে, হ্যাঁ অপশন বি आंसर। তাহলে প্রথম কাজ যেটা হবে, আগে a এর ভ্যালুটাকে বের করো, a এর ভ্যালু, b এর ভ্যালু বেরিয়ে গেল, c এর ভ্যালু বেরিয়ে গেল। তাহলে এইভাবে করলে আমরা খুব সহজে অ্যানসার গুলো বের করতে পারবো। এবার এখানে যতই যেমনই সমীকরণ থাক না কেন, তাদের ভ্যালুগুলো পুট করে দাও, অ্যানসার আমাদের বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বলো, ক্লিয়ার হয়েছে? জানাও। হ্যাঁ স্যার। ঠিক আছে, পরের অঙ্কতে যাই। মিশ্র অনুপাত, এটাও একটু মাথায় রাখবে, এটাও দিয়ে দেয় মাঝে মাঝে, কারণ এগুলো তো রুলস নেই, এগুলো একটু মনে রাখতে হবে। মিশ্র অনুপাত মানে লবগুলোর গুণ আর হরগুলোর গুণ। লব হর মানে একটা ফ্র্যাকশনের উপরে লব থাকে না, নিচে হর থাকে, এটা নিউমারেটর এটা ডিনোমিনেটর।
তো এগুলোর গুণ যতগুলো আছে মানে 2/3 আছে, একটা 4/5 আছে, 6/7 আছে। তো মিশ্র অনুপাত কি দাঁড়িয়ে যাবে? অতএব মিশ্র অনুপাত যদি দাঁড়ায়, মিশ্র অনুপাত দাঁড়িয়ে যাবে 2 × 4 × 6/3 × 5 × 7, অথবা 2 × 4 × 6 3 × 5 × 7, একই ব্যাপার, তাই না? তো তুমি এইটা রেশিও করো বা অথবা ভাগ আকারে রাখো, তোমার এখানে কেটেই যাচ্ছে, 3 দিয়ে কাটবে এখানে, তাহলে আমার কত দাঁড়াচ্ছে? 3 5 7 35 নিচে, আর এখানে 4 4 16, এখানেও তাই দাঁড়াবে 16:35। তাহলে অপশন ডি হয়ে যাবে এটা অ্যান্সার। তাহলে মিশ্র অনুপাত একটু মাথায় রাখবে, উপরে লবগুলোর গুণ আর নিচে হরগুলোর গুণ, যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যা। করো এই অঙ্কটা, ঘড়ির অঙ্ক না, এটা ঘড়ির অঙ্ক কিছুটা কনসেপ্ট লাগবে, দেখি অঙ্কটা পারো কিনা, কত আসবে এটা আইডিয়া করে বলো, তাহলে তো হয়ে যাবে, সহজ দিতে আছে। কি বলেছে? একটি ঘড়ির ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার গতিবেগ, মানে এটা যদি ঘড়ি হয় 12 3 6 9, 12টা ভাগ আছে না? তো একটা জিনিস ভাবো, এটা ঘন্টার কাঁটা আর বললাম এটা মিনিটের কাঁটা। তো ঘন্টার কাঁটাটা যখন গতিবেগ স্পিডের রেশিও বলেছে, ঘন্টার কাঁটাটা যখন এটাতে একটা বাজে, তো ঘন্টার কাঁটা যখন এই পোর্শনটা যাবে মানে একটা ভাগ যাবে, মিনিটের কাঁটাটা তো পুরোটা এতটা কভার করে দেবে না, 12টা ভাগ কভার করে দেবে। তাহলে যদি আমি আওয়ার ইসটু মিনিটের কাঁটার রেশিও চাই, তো আওয়ার যদি 1 মিনিট যায়, তাহলে মিনিট তো আমার 12 মিনিট চলে যাবে, যাবে কিনা বলো? এটা কি বুঝতে পেরেছো তোমরা? না অন্যভাবে বোঝাবো? ডিগ্রি দিয়ে বোঝাবো, ডিগ্রি দিয়ে বোঝাবো। ডিগ্রি দিয়ে যদি বলি, এখানে যদি আমি বলি প্রত্যেকটা পার্ট, কটা পার্ট আছে? 12টা পার্ট আছে। 360 ডিগ্রি যদি পুরো একটা সার্কেল তোমার 360 ডিগ্রি হয়, মনে রাখতে হবে। তো 360 ডিগ্রি কে কভার করছে না? 1 ঘন্টায় তো মিনিটটা পুরোটাই কভার করছে না, 60 মিনিট। তার মানে আলটিমেট মিনিট দিয়েও ভাবতে পারো, মিনিট ধরে যদি ভাবো, যদি ধরো এটা এমনি আসলো, মিনিট ধরে যদি ভাবি, তাহলে মিনিট ধরে ঠিক না, ডিগ্রি ধরে ভাবো। ঘন্টার কাঁটা এখান থেকে এতটা যাচ্ছে, কত 30 ডিগ্রি করে হয় এক একটা, 3 × 36, 12টা ভাগে ভাগ। তাহলে এটা যদি 30 ডিগ্রি অতিক্রম করে আর মিনিটের কাঁটা 360 ডিগ্রি অতিক্রম করছে, তুমি যদি এটা কাটো তাহলে তোমার 1:12 বেরোবে। ঠিক আছে, এটার উত্তর অপশন এ, 1:12, কারণ প্রথমে ঘন্টা তারপরে মিনিট বলেছে। বোঝা গেছে? এবার তুমি বলবে স্যার এটা গতিবেগের অঙ্ক আছে, স্পিডের অঙ্ক আছে, তাহলে স্পিড অঙ্ক তাহলে ডিসটেন্স বাই টাইম ধরে করব, সেরকম ভাবার দরকার নেই। হ্যাঁ, এটা একটু নর্মাল ভাবে অঙ্ক দিয়েছে, বিসিএস এ এসেছিল, বিভিন্ন পরীক্ষা আসতেই পারে, কনসেপ্টটা মাথায় রাখবে। চলো এই অঙ্কটা করো, এই অঙ্কটা অনেক পরীক্ষায় আসে, আর অনেক পরীক্ষায় আসে, দেখি তো তোমাদের অ্যান্সার কত কি বেরোয়। খুবই ইম্পর্টেন্ট এই অঙ্ক, সোজা অঙ্ক কিন্তু পরীক্ষা বেশি আসছে। স্যার বি হবে? বি, আচ্ছা দেখছি বি হচ্ছে না কি হচ্ছে। ও আচ্ছা বি, না না না, বি তো হবেই না। দেখছি চলো। এ ইজ টু, আচ্ছা ছোট হাতের আছে, এ ইজ টু বি ইজ টু সি, রেশিও দিয়েছে 2:3। ও আচ্ছা, তা তো হয়েও যাচ্ছে। তাহলে তো আমাকে এখানে বলেছে, এটা তো সহজ হয়ে গেল, কিন্তু এটা আমার অ্যান্সার চাইছি না। 1/a is to 1/b is to 1/c, এর ভ্যালুগুলো যদি পুট করো তাহলে কত হয়? 1/2 is to 1/3 is to
1/4 হয়, বাট এখানে দিয়ে দিয়েছে তাই এটা আমি চাইছি না। আমার যেটা আমি কনসেপ্টে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, ধরে নাও এটাকে যদি আমি পূর্ণ সংখ্যা, এটা তো ভগ্নাংশের অনুপাতে আছে, তো আমি যদি এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে বের করি তাহলে কি করব আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা এই যে নিচে যে সংখ্যাগুলো আছে না, এইগুলো লসাগু করতে হয়, এটা মাথায় রাখবে। 3 2 4 লসাগু হচ্ছে 12, তাহলে একেও 12 দিয়ে গুণ, এটাকেও 12 দিয়ে গুণ, এটাকেও 12 দিয়ে গুণ, তাহলে কত আসবে? তো এখানে যদি কাটো তাহলে আসবে 6:4:3, 6:4:3। এটা তো হবেই না, আমরা এইভাবেই রেখে দিই, যেটা বেসিক কোশ্চেনে রেখে দিয়েছে, কিন্তু কনসেপ্টটা হচ্ছে কোশ্চেনে এরকম চায়, পূর্ণ সংখ্যায় চায়, এবং ওটা অ্যান্সার হবে 4:6:4:3। কিভাবে না, লসাগু করে, যেই থাকুক না কেন লসাগু করবো। কারণ এখানে গন্ডগোলটা কোথায় হয়, ধরে নাও তোমাকে বললো a:b 5:6, তাহলে তোমাকে বলবে 1/a:1/b কত হলো, তাহলে তুমি বলবে যে স্যার এটা তো উল্টে গেছে, তার মানে আমি এটা 6:5 করে দিই, বা এরকম ভাবে হয়ে যায় 1/5:1/6, তাহলে 6 এদিকে গেল আর 5 এদিকে গেল, এটা তো অ্যান্সার খুব সহজে হয়ে যায়। কিন্তু যখনই আমরা তিনটে সংখ্যার করব, তো তিনটে সংখ্যার লসাগু বের করতে হয়। আলটিমেট এখানেও লসাগুই হয়েছে, 5 আর 6 লসাগু কত হয় 30, একেও 30 দিয়ে গুণ, একেও 30 দিয়ে গুণ করার পর 6 5-এ কাটবে, এটা 6-এ কাটবে, ওই জন্য 6:5 হচ্ছে। তো সবসময় মনে রাখবে, ভগ্নাংশ থেকে যদি পূর্ণ সংখ্যা আসতে হয়, নিচে যে হরগুলো থাকবে বা ডিনোমিনেটর গুলো লসাগু করতে হবে, লসাগু করে উপরে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, নিয়ে আমার যে সংখ্যাটা আসবে সেটা অ্যান্সার। এই টাইপের অঙ্কটা বেশি আসে পরীক্ষায়, তবে এটা ঠিকই বলেছো তুমি, ঠিক আছে। করো তো এই অঙ্কটাও আসছে। দেখো এখানে কি বলেছে, a/2 equal to b/3 equal to c/5 equal to কিছু না, তুমি যদি k ধরো, মানে যেভাবে করে a/2 মানেও k, b/3 ইকুয়াল আছে না, b/3 মানেও k, c/3 মানেও যদি k ধরো, তাহলে অতএব a equal to 2k, b equal to 3k, c equal to এটা 5 আছে না, তাহলে 5k। তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসাই, a প্লাস b প্লাস c বাই c, a প্লাস b প্লাস c তাহলে কত হলো 2k প্লাস 3k প্লাস 5k বাই 5k, উপরে 10k বাই 5k, তাহলে 2, তাহলে উত্তর এই হয়ে যাবে। আমি বলতে চাইছি আলটিমেট কেটেই তো যাচ্ছে না কে আর কে, তো তুমি a এর ভ্যালু 2 বসিয়ে দাও, b এর ভ্যালু 3 বসিয়ে দাও, c এর ভ্যালু 5 বসিয়ে आंसर তো হয়েই যাবে। 2 প্লাস 3 প্লাস 5/5, 10/5, 2, এইভাবেও করতে পারবে, ঠিক আছে। বলতে চাইছি মানে তোমাদের একটু ভাবতে হবে যে না এটা যদি এইভাবে হয় তাহলে কি এটা এইভাবে হয় কিনা। তো কম্পিটিশনের জার্নি কিন্তু আজকে থেকে শুরু করছো, তার মানে এটা নয় যে 3 মাসে শেষ হয়ে যাবে জার্নিটা। তোমার যদি প্রিপারেশন ভালো থাকে আর কিছুটা লাক যদি ফেভার করে, তুমি যদি ফার্স্ট চান্সেই লাগিয়ে দাও না চাকরিটা, তোমার ইচ্ছা তো অবশ্যই থাকবে যে সেকেন্ড চান্স মানে আরো বড় কিছু করার। তো প্রিপারেশনে জানি আমি কেন বললাম কথাটা, কারণটা হচ্ছে এই ব্যাপারগুলো তোমাকে একটু আইডেন্টিফাই করতে হবে যে না এটা করলে, দেখো ম্যাথামেটিক্স ছাড়া কিন্তু এখনকার দিনে মানে জব পাওয়া সত্যিই যাবে না, এটা মাথায় রেখে দাও। কারণ তুমি যদি বলো যে না স্যার ডাব্লিউবিসিএস এও কিন্তু তোমার ম্যাথসে মেন্সে তোমার 200 নাম্বারের ম্যাথ রিজনিং মিলে থাকছে,
প্রেরিত থাকছে। তুমি ইভেন যদি ইউপিএসসি যেখানে দরকারই হয় না ম্যাথসের, সেখানেও সিসেট বলে যে অপশন আছে, যেমন সেখানে সবথেকে বেশি টাফ করছে, আর সেখানে কোয়ালিফাই আছে কিন্তু সেখানেও ম্যাথ লাগছে। মানে লাইফে তুমি যে কোনো জায়গায় যাও, ম্যাথামেটিক্স ছাড়া কিন্তু চলছে না। তাহলে তোমাকে কিন্তু ম্যাথ শিখতেই হবে, বেসিক থেকে হলেও শিখতে হবে, না হলে চাকরি পাওয়া যাবে না, সরকারি চাকরিটা পাওয়া যাবে না ম্যাথ না শিখলে। ম্যাথ খুবই দরকার, এটা মাথায় রেখে তোমাকে করতে হবে, ঠিক আছে? মানে যখন দরকার তোমাকে এটা গুরুত্ব দিতেই হবে, না হলে শিখবে না। তাহলে এটা অ্যান্সার আমার 2 বের হলো। পরের অঙ্কে যাই, করো দেখি। এই কনসেপ্টগুলো শিখতে হবে। দুটি সংখ্যার অনুপাত 5:8, তাহলে দুটি সংখ্যার অনুপাত বলেছে 5:8। সহজ কোশ্চেনই নেওয়া আছে আজকের, এগুলো আবার মেন্সে এসেছে 2019-এ, এখানেও ভুল করে তাহলে। এবার তাদের বিয়োগফল, তাদের মধ্যে তাদের নিজেদের মধ্যে বিয়োগফল, দেখো এটা এই জিনিসগুলো এখন শিখে নাও, কারণ এগুলো অনেক কাজে লাগবে আমাদের। অনুপাত অনুপাত না জানলে আমরা কি করতে পারবো না, ডিআই ডেটা ইন্টারপ্রিটেশন করতে পারবো না। তোমরা পার্সেন্টেজের জিনিসটা আমি ভাবছিলাম আজকে পার্সেন্টেজ শুরু করবো, তারপর না, তোমাদের রেশিও পোরশন কনসেপ্ট নেই। তো পার্সেন্টেজ আছে, প্রফিট লস আছে, সিআই আছে, এসআই আছে, মানে সরল সুদ, কম্পাউন্ড সুদ, তারপরে তুমি যদি চলে যাও সব সব চ্যাপ্টার, রেশিও পোরশন খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার সবার মধ্যে, মানে এটার উপরে ডিপেন্ড করে বাকিগুলো আসবে। তো এখানে দেখো কিভাবে শর্টকাটটাকে কাজে লাগাবো। 5 আর 8 এই সংখ্যাগুলোর মধ্যে বিয়োগফল কত, যে বড় থেকে ছোট বিয়োগ করলে 3 ইউনিট আসছে কিনা, এটা 5 মানে 5 ইউনিট, 8 মানে 8 ইউনিট, তো তাদের বিয়োগফল 3 ইউনিট। তো 3 ইউনিট মানে কত, তাদের বিয়োগফল 69 বলেছে, তো 69, 3 13 39, 13 ধরে গুণ, তাই না? মানে বলতে চাইছি যদি 3 ইউনিট এর ভ্যালু যদি 69 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 69/3, 23, 23 করে আসছে, 3 23 69। তাহলে 23 করে যদি হয় 1 ইউনিটের ভ্যালু, তো আমরা কিন্তু এইভাবে এই জিনিসটা প্রত্যেকবার করব না, আমরা কি করব, এইভাবে করে দেবো। 3 ইউনিটের ভ্যালু যদি এত হয়, তাহলে 1 ইউনিটের কত হচ্ছে না ইনটু 23 লিখে রাখলাম, তাহলে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা ইউনিট ভ্যালু হচ্ছে 23 করে। তাহলে আমরা সংখ্যা দুটি কি কি, তাহলে একেও 23 দিয়ে গুণ করব, একেও 23 হবে। এবার অনেক সময় কি হয়, হ্যাঁ উত্তর তো চলেই আসছে, 23 ইনটু 5, 3 5 15, লাস্ট প্রথমে 5, তো ভুল করলাম, 23 আসছে। 184। হ্যাঁ 3 8 24, লাস্টে 4 কোথায় আছে, এখানে 4 নেই, এখানে 4 নেই, এখানে ও আছে, এখানে 5 ছিলাম দেখতে পাইনি। তো এই তো অপশন সি হয়ে গেল, এটা আছে। মানে তুমি যদি গুণ না করতে চাও, ধরো এই 23 এর সঙ্গে কেন গুণ করবো 8 আর 5 এর, তুমি এইভাবে করলে লাস্টে একটা ডিজিট ধরে নাও, মানে 23 ইনটু 5, এইভাবে করা যায়। 3 5 15, লাস্টে তো 5 আসছে না, আর এখানে 23 কে যদি 8 দিয়ে গুণ করো, তাহলে তোমার লাস্টে তো 3 8 24 4 আসছে, তো তুমি লাস্টে দেখো কোথায় 5 4 লাস্টে আছে, এখানে 0 1 আছে, এটা হবে না, 0 আর 3 আছে, এটাও হবে না, এখানে 8 আর 3 আছে, এটাও হবে না, 5 আর 3 এটাই আছে, তাহলে অপশন এইভাবেও করা যায়। হ্যাঁ অনেকে এইভাবেও করে দেয় অপশনটা। তাহলে সব দিকেই ভাবতে হবে, কারণ ক্যালকুলেশন যত কম করা যায় তত ভালো, এমনি এমনি দেখেই যদি উত্তর বেরিয়ে যায় তো আরো ভালো। তো আমাকে ওই অ্যাপ্রোচ গুলো অ্যাপ্লাই করতে হবে, জানলেও মানে তুমি জানো যে পরীক্ষার সময় অ্যাপ্লাই সবকিছু করা যাবে না, তোমাদের সময় খুব কম, 30 সেকেন্ডের মধ্যে একটা কোশ্চেন পড়ো, অ্যান্সার বের করে আবার ওটাকে সার্কেল করো, হ্যাঁ 30 থেকে 36 সেকেন্ডের মধ্যে, তো ডিফিকাল্ট আছে। তো তোমাকে এই অ্যাপ্রোচ গুলো মাথায় রাখতে হবে। চলে আমরা করো, এটাও দেখো বিশেষ মেন্সে এসেছে, 2 বার এসেছে, এবং ইভেন্ট গুলো আসতে থাকছে, এগুলো পুরোনো প্রিন্ট যে কোনো বই থেকে নিয়েছিলাম, নতুন প্রিন্টে অনেক পরীক্ষায় আসে এই অঙ্ক। কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা অনুপাত হয় 5:7, সংখ্যা দুটির সমষ্টি কত। ব্যাস, আগে সংখ্যা বের করবো, তারপর সমষ্টি বের করবো। তো আমি তো করিয়ে দিয়েছি তোমাদের, 3:5 আর এখানে 5:7। আমরা প্রথম কাজ কি, প্রথম কাজ হয়ে যাবে তাদের ডিফারেন্স চেক করা, ডিফারেন্স 2, তাই তো দুটোর ডিফারেন্স সেমই আছে, তো সেম যখন আছে আর কোনো চাপ নেই। এখানে কত ইউনিট বাড়লো, 2 ইউনিট বাড়ছে, এখানেও 2 ইউনিট বাড়ছে, এই 2 ইউনিটের ভ্যালুই হচ্ছে 10 যোগ করতে বলেছে, তার মানে কত দিয়ে 5 দিয়ে গুণ, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করো, এখানেও 5 দিয়ে গুণ করো, বা আমি কি করব, সবগুলো যখন 5 দিয়ে গুণ করতে হবে, আমরা একটা রেশিও যোগ করে নাও, 3 আর 5 এর রেশিও কত হয় 8,
এটাকে 5 দিয়ে গুণ করে দেবো, 5 8 40, অপশন হয়ে যাবে answer। আলাদা আলাদা করবে তোমাকে যোগই তো করতে হবে, 3 5 এ 15 বের করলে প্লাস 5 5 এ 25 বের করলে নিয়ে যোগ করে 40 বের করলে, আমি করবো না এরকম, আমরা রেশিও যোগ করে দিই, মুখে মুখে হয়ে যাচ্ছে, 3 আর 5 এ 8 হয়, 8 কে 5 দিয়ে গুণ করে দাও, একবার অ্যান্সার হয়ে যাচ্ছে। এই অ্যাপ্রোচ গুলো বিভিন্ন চ্যাপ্টারে কাজে লাগবে। রেশিও প্রপোর্শন ওই জন্যই তোমাদেরকে নিলাম যেন বাকি চ্যাপ্টার গুলো হয়ে যায়, ঠিক আছে না? ওই অঙ্কটা করো, এই অঙ্কটাও প্রচন্ড ইম্পর্টেন্ট, আসবেই বিভিন্ন, দেখো হয়তো এর মধ্যেই চলে আসে অঙ্কগুলো। হ্যাঁ দেখো পড়াচ্ছি, এ এর 2 এর 3 ইকুয়াল টু বি এর 75% ইকুয়াল টু সি এর 0.6। তো আমি কিছু করা দরকার নেই, একদম যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় এটা মানে কি দাঁড়ালো, চলো ইকুয়াল টু কে ধরে নাও, ব্যাস আমাকে এইচ টু বি এইচ টু সি বের করতে হবে, তো ব্যাস তুমি একদম প্রতি এভাবেই করো। কে যদি ধরে নি তাহলে এই পার্টটা মানেও কে, এই পার্টটা মানেও কে, এই পার্টটা মানেও কে। হ্যাঁ তোমাদের পার্সেন্টেজ চ্যাপ্টার করলে 75% 2 এর 3 3 এর 4 বুঝে যাবে খুব তাড়াতাড়ি। তো যাও আমরা এখন একদম বেসিক যখন ধরেছি তো বেসিক থেকে করছি, তাহলে আমি বলতে পারি তাহলে এ এর ভ্যালু কত দাঁড়ালো, তাহলে আমি আলাদাভাবে যদি করি, এটা ইকুয়াল টু যদি কে হয়, এটা ইকুয়াল টু যদি কে হয়, এটা ইকুয়াল টু যদি কে হয়, তাহলে এ এর ভ্যালু কত হয়, এ ইকুয়াল টু, মানে বুঝতে অসুবিধা হবে তোমাদের, তাহলে এ এর 2 এর 3 ইকুয়াল টু কে, তাহলে a ইকুয়াল টু কে ইনটু 3/2, ব্যাস। বি এর 75% ইকুয়াল টু কে, তাহলে বি ইকুয়াল টু কে বাই 75%। আচ্ছা কে বাই 75%, 75% মানে হচ্ছে 2 এর 3 কাটবে, বা 75 নিচে 100 ইকুয়াল টু উপরে কে ইনটু 100 হয়ে গেল, নিচে 75 থেকে গেল, 25 দিয়ে কাটো 3 4, তাহলে বলতে পারি 4k বাই, তাই তো 4k বাই 3। আবার সি, সি এর 0.6 ইকুয়াল টু কে যদি ধরো, তাহলে সি ইকুয়াল টু কে বাই 0.6। তাহলে তুমি এখানে a is to b is to c যদি ফেলে দাও তো কত আসছে, k ইনটু 3/2 a এর ভ্যালু, b এর ভ্যালু কত আসছে 4k বাই 3, c এর ভ্যালু কত আসছে k বাই 0.6, পয়েন্টটা উঠিয়ে দিলে উপরে 10 চলে আসে। তো নিচে দেখো কি কি আছে, প্রথম কাজ হচ্ছে আমার প্রত্যেকটাতে কে আছে, কে কেটে দাও, কে দরকার নেই, এ তো এমনি তো কেটে যাবে, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি কে ধরেছি, ঠিক আছে। তাহলে এবার এখানে 3/2 4/3, নিচে 10 বাই, এটা যদি কাটো তাহলে এখানে 3 আসছে বলে 5 আসছে, আর নিচে 3 আর 2 আছে না 6, তাহলে সবগুলোকে মানে এখানে তাহলে আলটিমেট কি দাঁড়ালো, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 3/2 is to 4/3 is to 5/3, তাই তো। তাহলে আমি বলতে চাইছি নিচের সংখ্যাগুলো এরকম একটা ফ্র্যাকশনে চলে এসেছে না, তাহলে 2 আর 3 এর লসাগু কত 6, তো এটাকে 6 দিয়ে গুণ করো, এখানে 6 দিয়ে গুণ করো, এখানে 6 দিয়ে গুণ করো, তো পারছে এখানে 2 আসলো, এখানে 2 আর এখানে 3, তাহলে কি দাঁড়ালো সমীকরণটা 3 আর 3 এ 9, 4 2 8, 5 দিয়ে 10। এবার তুমি বলো যে এতক্ষণ সময় লাগলো, এটা এমনিতে তুমি ধরে করতে পারতে খুব সহজে যে এর ভ্যালু চলো 3 এর 2। আমি যদি এই অঙ্কটা করতাম তাহলে আমি এত কিছু করতাম না, আমি করতাম a is to b is to c, প্রথম কথা a এর ভ্যালু 2 এর 3 আছে তাই উল্টে করে দিলাম 3 এর 2, এখানে 75% মানে আমি জানি তো 3 এর 4 হয়, তাহলে উপরে আমি করে দিলাম 4 এর 3, আর 0.6 মানে কত, 0.6 মানে হচ্ছে তোমার 6/10 মানে কত 3 এর 5, তাহলে উপরে বললাম 5 এর 3, 6 দিয়ে কাটবে কেটে দিলাম, আমার চলে আসবে এখানে आंसर। এইটুকুটা পরীক্ষায় করতে হবে, এখন না, যখন কমপ্লিট হয়ে যাবে প্রিপারেশন তখন এইভাবে আমরা করব, এত কিছু তো নাই করব, এটা তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে, একই অঙ্ক অনেক ভাবে করা যায়, আগে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করো, তারপরে শর্টকাট নিজে থেকে তৈরি করে নেবে, আমাকে বলতে হবে, ঠিক আছে। চলো তাহলে आंसर আমার অপশন বি হয়ে গেল, এই অঙ্কটা করে ফেলো তাহলে।
এই অঙ্কটা আমি তোমাদের বলতে চাইছিলাম। চলো চলো অঙ্ক দেখি কেমন কি করা যায়, করো। মেন্সে আসা বিসিএস মেন্স, দেখো সবগুলো বিসিএস মেন্স ধরে নিয়েছি। আসলে রেসিপো কোশ্চেন ছাড়া কোনো অঙ্ক হয় না। এই অঙ্কটার পরেও আরো অঙ্ক আছে, এর পরের দিন বাকি অঙ্কগুলো করাবো। আজকে এই অঙ্কটাই শেষ। করো, একটু সময় নিয়ে করো। অপশন বি। অপশন বি আসছে। আচ্ছা, দেখি। তোমার কথা হচ্ছে 1/x মানে যদি 2 হয় তাহলে x এর ভ্যালু কত? 1/2। তাহলে x is to y is to z কি হবে? এটা 1/2 হয়ে গেল, 1/3 হয়ে গেল, 1/5 হয়ে গেল। যেহেতু 1/x equal to 2 না, তাহলে x equal to 1 হয়ে যাবে। নিচের লসাগু কত আসছে? নিচের লসাগু 2 3 5 15 30। 30 দিয়ে গুণ করে দাও সবগুলো। 30 দিয়ে গুণ করলে কত আসবে এখানে? 15। 3 দিয়ে 10, 5 দিয়ে 5 6 30। হয়ে গেল आंसर, অপশন বি। ঠিক আছে, তাহলে এটা মাথায় রাখবে যে 1/x ইকুয়াল টু যদি 2 হয় তাহলে x ইকুয়াল টু কত? 1/2। কারণ নিচে তো 1ই থাকে, চেঞ্জ হয়ে গেল, নিচেও তো এখানে 1 থাকে, কিছু নাই না। কোন একটা সংখ্যা 5 মানে শুধু তো 5 নয় না, 5/1ই আছে। তো এটা তো মাথায় রাখতে হবে, দুটোর ভ্যালু তো সেম। চলো আজকে এখানে থাক। তোমাদের যদি এই 25টা কোশ্চেন আছে করালাম, তার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে বলতে পারো। আর তোমাদের আগের দিনের টেস্টটা নেওয়া হয়নি, ঠিক আছে? আমি এখানে কোশ্চেন দিয়ে রাখছি। আরো কটা কোশ্চেন ছিল, মানে আরো বেশি কোশ্চেন ছিল না, 3টে কোশ্চেন ছিল, সহজ সহজ ছিল। এটা তোমরা বাড়ির কাজ থাকলো করে নিও এইচডব্লিউর মতো। আর ঠিক আছে, পরে টেস্টটা তোমাদের নেওয়া হয়নি, টেস্টটা আমি নিয়ে নেব, ঠিক আছে? টেস্টটা কোশ্চেন তৈরি করা হয়নি, তো আজকে এটার উপর বেস করে কিছু কোশ্চেন দিয়ে দেবো যতটা পারবো। আর এই কোশ্চেনটা তো আমরা করেই নেব, ঠিক আছে? চলো তাহলে আজকের ক্লাসটা এখানেই থাক। কি ব্যাপার 51, ঠিক আছে এখানে।